এই ব্যায়াম শিখলে কি হবে? শুধু তো এমনি এমনি তোমাদের শিক্ষক মহাশয়রা ডাকেনি, কিছু একটা কারণ নিশ্চয়ই ডেকেছি। তো এই যোগ ব্যায়াম শিখবো কেন? শুধু তো ওষুধ খেলেই তো সুস্থ হওয়া যায়। তাহলে যোগ ব্যায়াম, আয়ুর্বেদ চর্চা এগুলো শেখার কি আলাদা করে প্রয়োজন আছে? আজকে আমরা যে জন্য এসেছি, দেখো ডাক্তার বাড়ছে, ওষুধ বাড়ছে, তাহলে তো আমাদের অসুস্থ হওয়ার কারো কারণ ছিল না। আজকে আমার যেখানে বাড়ি সেখানে আগে একটাও ডাক্তার আসতো না, সেখানে প্রায় 50টা ডাক্তার সপ্তাহে আসছে। ডাক্তার যত বাড়ছে রোগ তত বাড়ছে। যদি শুধু ওষুধ খেলে এবং ডাক্তারের দ্বারাই সেরে যেত তাহলে যোগ ব্যায়াম বা আয়ুর্বেদ শেখার কোনো প্রয়োজন ছিল না। চলো আজকে আমরা শিখবো যোগ ব্যায়াম। আজকে যে আমরা টার্মটা শিখবো, আমি যারা যারা আছেন তাদেরকে বলবো একটু সামনে চলে আসুন, তাহলে ভালো হয়। তিরপলটা তাড়াতাড়ি নিয়ে আসা করা ভালো হয়। আজকে আমরা শিখবো যে আমাদের রোগ কি কারণে হয় আমাদের শরীরে। দ্বিতীয় স্টেপে শিখবো যে রোগ ভিত্তিক ব্যায়াম বা প্রাণায়াম কি কি আছে। তৃতীয় আমরা শিখবো আমাদের ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী, আয়ুর্বেদ চর্চা অনুযায়ী কি করে আমাদের দিন চর্চা ঠিক করা যায়, অর্থাৎ সারাদিনে আমাদের কিভাবে চলাফেরা করা উচিত, কিভাবে খাওয়া দাওয়া করা উচিত, জল পান আমরা কি করে করব। শুধু জল পানের নিয়ম না জানলে আমার রোগ হতে পারে। খাবার কিভাবে খাবো এগুলো আমাদের জানা দরকার, কারণ এগুলো কোনো সিলেবাসের মধ্যে নেই, কিন্তু ভারতবর্ষের মুনি ঋষিরা এগুলো খুঁজে খুঁজে বের করেছেন। সেগুলো তোমাদের আজকে শেখাবো, যেগুলো শিখলে আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য আমি মনতোষকে বলেছিলাম, মনতোষ আমার খুব ছাত্র, ওরই দৌলতে বিভিন্ন স্কুলে আমি গেছি, তো আজকে বলেছিলাম গার্জেনদের কাজকে খুব ডাকা প্রয়োজন, কারণ আজকে ছেলেদের থেকে ছেলেদের মা বাবাদের অন্তত জানা দরকার জিনিসগুলো আছে। যে কথাগুলো বলবো সেগুলো মাদের খুব বেশি জানা দরকার। যারা এখানে মাতৃমণ্ডল এসছেন ওনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, এই কারণে প্রণাম জানাচ্ছি। শাস্ত্রে বলছে গর্ভধারণ পোষণা তাঁতন মাতা গরিয়সী অত ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু। মায়ের মতো গুরু নেই, বাবার থেকেও মাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। কেন? গর্ভধারণ পোষণা, গর্ভে ধারণ করে এবং পোষণ করে, এটা বাবার দ্বারা সম্ভব না। এই জন্য প্রত্যেক মাতৃমণ্ডলকে আমি প্রণাম জানাচ্ছি আজকে। তো আমি বলবো যে ছেলেদের থেকে মায়েদের শোনা আরও বেশি দরকার। আর আমি প্রত্যেকটা পশ্চাৎ দেখাবো বিভিন্ন রোগ অনুসারে। সুগার কেন হয়, সুগার হলে কি করে আমাদের রোগ সারাতে হয়, থাইরয়েডের সমস্যা হলে কি করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো, গ্যাসের সমস্যা হলে তার প্রাণায়াম কি আছে, ব্যায়াম কি আছে, কোমরের সমস্যা হলে কি কি ব্যায়াম আছে, থাইরয়েডের সমস্যা তো বললাম, স্পন্ডালাইসিসের সমস্যা। এরপর আমরা জানবো জল খাওয়ার পদ্ধতি, খাবার খাওয়ার পদ্ধতি। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, গার্জেনদের কোনো প্রশ্ন থাকে, সেই অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো প্রথম আমরা জেনে নিই কেন আমাদের রোগ হয়। রোগ হয় কেন আমাদের শরীরে? প্রথম কারণ হচ্ছে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আজকের দিনে আমরা কোনো শারীরিক পরিশ্রম করছি না। প্রথমত ছেলেপিলেদের খাওয়ানোর জন্য মায়েরা হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছি। সব মায়েরা নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে নেবেন, সবাই কিন্তু মন থেকে নেবেন না। আজকে ছেলেদের সঙ্গে আমরা কোনো গল্প করি না, ছেলেদেরকে কোনো গল্প শোনায় না, যে জন্য তাদের মনের উৎসাহও থাকে না। ছেলেদের সঙ্গে কোনো খেলাধুলা করি না, প্রকৃতির সঙ্গে মিশতে দিই না, গায়ে কাদা লেগে যাবে, ধুলো লেগে যাবে, প্রকৃতির সঙ্গে মিশতে দিই না। এই হচ্ছে নানা রকম সমস্যা। তাহলে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর প্রধান কারণ, অর্থাৎ ছেলেমেয়েদেরকে আমরা কোনো ব্যায়াম চর্চা, আয়ুর্বেদ চর্চা শেখাই না। দ্বিতীয় কারণ হচ্ছে যে খাবারগুলো আমরা খাচ্ছি কতটা স্বাস্থ্যকর আমরা জানি না। সকাল হলো, খাইয়ে দিয়ে ছেলেদেরকে নিয়ে চলে এলাম, বা আমরা নিজেরাও খেয়ে নিচ্ছি। কোন খাবারটা কতটা স্বাস্থ্যকর, কোন জিনিস খেলে আমাদের শরীরের প্রকৃতপক্ষে উন্নত হবে জানি না, কারণ কোনো সিলেবাসে নেই, ছেলেমেয়েদের শেখার কোনো জায়গা নেই। তৃতীয়ত কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা, জ্ঞানের অভাব। গীতাতে বলছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেন আত্মনিবিদ্ধ। জ্ঞানের মতো পবিত্র জিনিস কিছু নেই। আজকের দিনে আমাদের অজ্ঞানতা জনিত কারণে আমরা রোগে ভুগছি। তাহলে এই নানাবিধ কারণে আমাদের রোগ হচ্ছে।
এই জন্য আজকে চলো আমরা ভারতবর্ষের যে আয়ুর্বেদ শাস্ত্র, যে দিন চর্চা, যে ঋতু চর্চা, যে খাদ্যাভ্যাস চর্চা, যে জল পান নীতি, এইগুলোকে আগে আমরা ঠিক করব। শুধুমাত্র ঠান্ডা লাগলো একটা ওষুধ খেয়ে নিলাম বা পেটে ব্যথা করছে একটা ওষুধ খেয়ে নিলাম, এইরকম করে কিন্তু রোগ সারানো যাবে না। আর যদি সেরে যেত তাহলে আজকে সবাই আমরা সুস্থ থাকতাম। আজকে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের অসুস্থতা। এখানে কেউ একজন এরকম আছেন যে হাত তুলতে পারেন যে আমার বাড়িতে কোনো রোগী নেই বা অসুস্থ কেউ নেই? এখানে যারা বসে আছেন গার্জেন থেকে আরম্ভ করে সবাইকে জিজ্ঞাসা করছি, একজন হাত তুলতে পারবেন যে আমাদের বাড়িতে কোনো অসুস্থ কেউ নেই? কারণ এই হাত তোলা সম্ভব নয়। আমি বিভিন্ন জায়গায় গেছি, আজকে এই অনুষ্ঠান শুধু মশরডা শিক্ষা নিকেতন, তাই তো মশরডা শিক্ষা নিকেতনে কেবলমাত্র করছি বলে নয়, আজকে পাঁচতুবি কলেজের তরফ থেকে আমি বিভিন্ন স্কুলে কলেজে গিয়ে এই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করছি। আজকে ছাত্রছাত্রীদের জানা খুব দরকার, সুস্থ থাকাটা খুব আজকে দরকার হয়ে পড়েছে। তাই চলুন আজকে আমরা জানলাম অসুস্থতার কারণ, এবার আমরা রোগ ভিত্তিক বিভিন্ন রকম ব্যায়াম প্রাণায়ামগুলো শিখব কী করে রোগ ভিত্তিক। আচ্ছা এদের কি শেষ হয়েছে না এখনো হয়নি? আমাদের আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন বিভিন্ন ছোট ছোট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় গিয়ে এই কথাগুলো শোনাচ্ছি যে ভারতীয় পদ্ধতিটাকে আমাদের জানা দরকার, আমাদের শেখা দরকার। আজকে প্রথম যে সমস্যাটার কথা বলবো যে যদি আমরা মোটা হয়ে যাই তাহলে আমরা কি করব। মোটা হওয়ার কারণগুলো আমরা জানব এবং মোটা হয়ে গেলে যে ব্যায়াম প্রাণায়ামগুলো আমাদের শেখা দরকার সেগুলো আস্তে আস্তে আমরা শিখব। চলো সবাই আমরা করব, উঠে দাঁড়াও, সবাই একসঙ্গে করবো আমরা। চলো সবাই উঠে দাঁড়াও, সবাই আমরা করব, ঠিক আছে? একটুখানি জায়গা নিয়ে নিও যাতে কারো গায়ে ছিটকে না যায়, একটুখানি জায়গা নিয়ে নিও যাতে গায়ে একদম ছিটকে না যায়। তুমি আরো আগিয়ে চলে এসো, ব্যাস তুমি শুয়ে শুয়ে দাও। ঠিক আছে, যদি আমরা মোটা হয়ে যাই তাহলে আমাদের ফ্যাটগুলো কোন কোন জায়গায় জমে? এই এক সমস্যা, বৃষ্টির মধ্যে যদি তোমাদের গায়ে যেন জল না লাগে, তোমরা একটু সাইড হয়ে যাও। হ্যাঁ, একটু যেন বাচ্চাদের গায়ে যেন জল না লাগে। রুমের ভেতরে তো করা যাবে না। দিনে প্রথম যে সমস্যা হচ্ছে মোটা হয়ে যাওয়া, পাতলা হয়ে গেলে কি সমস্যা সেটাও বলছি, পাতলা হয়ে যাওয়ার জন্য কীভাবে উতরানো যায় সেটাও বলছি। মোটা হয়ে যাওয়া হচ্ছে একটা বড় সমস্যা বর্তমান দিনে। আর যদি আমরা এই সময় থেকে যদি শরীরচর্চা শুরু না করি তাহলে এর বীজ কিন্তু এখন থেকেই অঙ্কুরোদ্গম হতে শুরু করবে। আমি বলবো এর জন্য খাদ্যাভ্যাসে কি কি সমস্যা আমি বলবো আস্তে আস্তে। চলো মোটা যদি আমরা হয়ে যাই কোন কোন জায়গায় ফ্যাট জমবে, সামনে দিকে দেখো, কোন কোন জায়গায় ফ্যাট জমবে? দুই সাইডে জমবে, পেটে জমবে, এই দিকে জমবে এবং এই অংশে জমবে। ফ্যাট যদি আমাদের শরীরের মধ্যে জমে তো এই অংশে জমে। তো চলো যদি জমে যায় তার আগে থেকেই আমরা ঘরে আগুন লাগার আগে থেকে আমরা ব্যবস্থা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যাতে আগুন না লাগে তার আগে থেকে ব্যবস্থা নিই। এই দুই সাইডের চর্বি কমানোর জন্য যে ব্যায়ামগুলো আমরা করতে পারি, দেখো নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। আজকে ঈশ্বরও মনে হচ্ছে আমাদের একটু বাদ সাজছে। তো চলো যতক্ষণ আছে যদি ছেড়ে যায় তো ভালো, ততক্ষণ না হচ্ছে লম্বা করে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব, ছাড়তে ছাড়তে সামনের দিকে। এটা হচ্ছে প্রসেসিং। লম্বা করে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। ঠিক আছে, প্রথম পশ্চাৎ। এবার যদি আমাদের এই দুই অংশের চর্বি যদি বেড়ে যায়, যদি আমাদের মোটা হতে শুরু করি, এই দুই অংশের ফ্যাট যদি বেড়ে যায় তাহলে কি করব? একে বলা হয়
ত্রিকোণ আসন। এই আসনটার নাম হচ্ছে ত্রিকোণ আসন। আমি তোমাদের ঠিক অপোজিট দিকে আছি, দেখো ত্রিকোণ আসন। এই রকম যদি করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার এখানে কতটা ফ্যাট আছে, এই জায়গায় বুঝতে পারবে তোমার কতটা ফ্যাট আছে। এটার নাম হচ্ছে ত্রিকোণ আসন। নেক্সট অপোজিট দিকে। তো আমরা 10-12 স্টেপে করে 4টে ভাগে ভাগ করে করতে পারি, 10টা 12টা করে পশ্চাৎ 4টে ভাগে ভাগ করে আমরা করতে পারি, এই দিকে এবং নেক্সট এই দিকে, ঠিক আছে। এরপর আমাদের এই অংশের চর্বি কমতে পারে। তোমরা সিট আপ দেখেছো, সিট আপ কেউ কেউ করতে পারবে? আচ্ছা চলো আমি দেখাচ্ছি একবার সিট আপ, তাহলে বুঝতে পারবে। আরও কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো প্রত্যেক দিন তোমরা করবে। এই দুটো পশ্চার আমি কিছু পশ্চার দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা স্বাভাবিকভাবে প্রত্যেক দিন করতে পারো। দেখো এই পাটাকে নেবে, এই পাটাকে নেবে, এই পা। ফিজিক্যাল যদি আমরা সুস্থ থাকতে যাই তাহলে কিছু ব্যায়াম প্রত্যেক দিন আমরা করব। খাবার খাওয়ার পরই ব্যায়াম করব না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ফাসলা থাকবে। সেই জন্য হয় সকালবেলাটা ব্যায়ামের পক্ষে খুব উত্তম, নইলে বিকালবেলাটা ভাত খাওয়ার পর তুমি যদি 1টার মধ্যে ভাত খেয়ে নাও তাহলে 4টে থেকে 5টার মধ্যে ব্যায়াম করতে পারবে। হয় সকালবেলায় ব্যায়াম করবে, নইলে বিকালবেলায়। খাবার খাওয়ার পর একমাত্র বজ্রাসন ছাড়া কোনো আসন করা যায় না। আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে দুটো স্টেপ দেখালাম। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে এগুলো করতে পারো, যে কোনো স্বাভাবিকভাবে এগুলো করতে পারো। থার্ড পজিশন হচ্ছে এই পাটাকে এইদিকে এদিকে 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 ফ্রি হ্যান্ড। তোমরা 10টা করে স্টেপ 4 বার করতে পারো, এদিকে এদিকে। মনে থাকবে? প্রতিদিন করতে পারবে? চলো এরপর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সিট আপ। পেটে যাদের চর্বি বেড়ে গেছে, মনে হচ্ছে তোমাদের সকলে এখন শরীর খুব ফ্লেক্সিবল আছে, তোমরা করতে পারবে সিট আপ, ঠিক আছে। দেখা যাচ্ছে তো। এটাকে কি বললাম? সিট আপ। অন্তত তোমরা 10 বার করে বা 5 বার সেটে করতে পারো, ঠিক আছে। সব বসে যাও, বসে যাও। নেক্সট আমরা চলে যাব কোমরের সমস্যাজনিত কারণ হলে। প্রথমত হচ্ছে কথা বলবে না এখন। কেন কথা বলবে না? নাহলে শিখতে পারবে না। জানি আজকে একটু অসুবিধা হচ্ছে, আজকে কেউ কথা বলবো না। আমরা যা কথা হবে সব আমার সঙ্গে হবে আজকে, তোমাদের কথা বলবো, ঠিক আছে। কোমরের সমস্যাজনিত কারণ হলে আমরা কি ব্যায়াম করব এবার আমরা শিখবো। আচ্ছা তার আগে বলুন, কোমরের সমস্যা কার কার আছে এখানে? কার কোমরের সমস্যা আছে? আপনি বসে যান না, বসে যান, অসুবিধা নেই, বসে এদিকে বসে যান, যেখানে সময় পাচ্ছেন বসে যান। দাঁড়িয়ে থাকলে কেমন? এদিকে বসে যান, ওখানে বসে যান, এদিকে বসে যান। কোমরের সমস্যা কারণ নেই তাহলে দেখাবো না। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ হাত উঠবে আস্তে আস্তে। অনেকে প্রথমে লজ্জা করছে যে এতজনের সামনে বলবো, আমার মান সম্মান সব চলে যাবে। মান সম্মান যাওয়ার কিছু নেই, তখন টাকা খরচ করে ডাক্তারখানায় যেতে তো মান সম্মান কিছু লাগবে না। এই জন্য বলবো যে কোমরের সমস্যাজনিত কারণ থাকলে কি পশ্চার করা যাবে, যেগুলো শেখাবো আজকে, এগুলো ফ্রিতে একদম। আমি যদি শরীরের প্রতি একটুখানি নজর দিই তাহলে এগুলো করতে পারবো। আমি যদি নিজেকে ভালোবাসি, সেই জন্য বলবো নিজের শরীরটাকে অন্তত নিজে ভালোবাসুন, নইলে মুশকিল। আজকের দিনে একবার ডাক্তার দেখাতে গেলে ডাক্তার নেবে 500 টাকা ফিজ, ওষুধ দেবে 200 টাকার। আপনাকে সেই চক্কর কাটাতে যা রোজগার হবে, যা ইনকাম হবে, সব ডাক্তারের পেছনে চলে যাবে। জিয়াস এদিকে বসে যাও না, দৃষ্টিতে প্রথমে দাঁড়িয়ে থাকবে। সংসারে যা ইনকাম হবে, আয় হবে, তার 80% খরচ ডাক্তার নিয়ে নেবে, ওষুধে চলে যাবে। সেই জন্য বলবো যেগুলো আজকে আমরা শিখবো সেগুলো আমরা বাড়িতে প্রত্যেকদিন অভ্যাস করার চেষ্টা করব। চলুন
কোমরের সমস্যার জন্য প্রথম কারণ বলে দিই, সামনে ঝোঁকাটা যতটা পারবেন কম করবেন। যার আছে সামনে ঝোঁকার কাজটা কি করতে হবে, তাহলে আমাকে ব্যাকওয়ার্ড পশ্চার শিখতে হবে। পিছনের দিকে ঝোঁকার কাজ বেশি করতে হবে, সামনের দিকে ঝোঁকার কাজ কম করবে। তাহলে কী কী ব্যায়াম আমরা করতে পারি? প্রথমত দাঁড়িয়ে এই যদি বসে ব্যায়াম করতে খুব অসুবিধা হয়, দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা পিছনের দিকে নিয়ে যাব। আমি আবারও বলছি, ভারী বালতি ইত্যাদি একটু সুস্থ হন তারপরে তুলবেন। প্রথমত খুব বেদ না থাকলে এখনই তুলতে যাবেন না। এই জন্য পিছনের দিকে ব্যাকওয়ার্ড পশ্চারের কাজ আমরা বেশি করব, ব্যাকওয়ার্ড পশ্চার। দ্বিতীয় যে ব্যায়ামটা আমি দেখাবো, সবাই বসে থাকবে, কেউ উঠবে না, ঠিক আছে? কেউ উঠবে না, নইলে পিছনের গার্জিয়ানরা দেখতে পাবেন। যে ব্যায়ামটা আমি এখন দেখাচ্ছি তার নাম হচ্ছে ভুজঙ্গাসন। যদি সুস্থ থাকতে চান তাহলে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব যে ভারতীয় চর্চায় আসুন, নইলে শুধু ওষুধ খেয়ে রোগ সারানো যাবে না। আমি বারবার বলে যাচ্ছি কথা, আমি বারবার এ কথা বলে যাচ্ছি। চলুন, যে ব্যায়ামটা করব তার নাম হচ্ছে এখন ভুজঙ্গাসন। ভুজঙ্গ মানে হচ্ছে সর্প, একে সর্পাসনও বলা যেতে পারে। যে পশ্চারটা আমি দেখাচ্ছি কেউ উঠবে না কিন্তু। এই হচ্ছে ভুজঙ্গাসন পশ্চারের দুটো পশ্চার আছে, আমি দেখাচ্ছি ভুজঙ্গাসন পশ্চার। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পিছনের দিকে যাব, নিঃশ্বাস ছাড়তে সামনের দিকে। এইটারই আর একটা পশ্চার করা যেতে পারে, সামনের দিকে হাত দিয়ে উপরের দিকে উঠবে। সবাই দেখা যাচ্ছে? এবার যে পশ্চারটা একটু অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টিটা এমন সময় শুরু হলো, সকাল থেকে বেরোলাম তখন কিছু হয়নি। যে পশ্চারটা আমি দেখাচ্ছি এখন, যে পশ্চারটা দেখাচ্ছি তার নাম হচ্ছে অর্ধচন্দ্রাসন। যার কোমরের সমস্যা আছে ধীরে ধীরে করব আমরা অর্ধচন্দ্রাসন। এর পরের যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে উষ্ট্রাসন। দেখুন, এই কোমরের এই অংশটা ধীরে ধীরে বেঁকবে পিছনের দিকে, যতটা পারবো আমরা পিছনের দিকে নিয়ে যাব আমার সামর্থ্য মতো। এই সবাই এদিকে সবাই এদিকে আমার দিকে তাকাও। এই যে আগের ব্যায়ামটা করলাম তার নাম কি বললাম? এই সবাই বসে যাও। আগের ব্যায়ামটার নাম কি বললাম? গুড। এখন যে ব্যায়ামটা করছি তার নাম কি? অ্যাটেনশন রাখো কিন্তু, গীতাতে বলছে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই মন হচ্ছে বাতাসের থেকেও চঞ্চল। একে যদি স্থির করতে না পারো, না পড়াশুনো, না ব্যবসা, না চাষ, না বাস, না ঘরের কাজ, কিচ্ছু হবে না। মনকে যদি স্থির করতে না পারো কিচ্ছু হবে না। তো মনকে স্থির কি করে করবে সেটাও শেখাচ্ছি এই ব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে। চলো, যে পশ্চারটা আমি দেখাচ্ছি তার নাম কি বললাম? অর্ধচন্দ্রাসন। সবাই বসে যাবে, কেউ উঠবে না, সবাই বসে দেখতে পাবে। সবাই সামনের জন বসে যাও। অর্ধচন্দ্রাসন যতটা পারবো আমি পিছনের দিকে নিয়ে যাব। আমি যতটা এনেছি ততটা আনতে হবে তার কোনো মানে নাই, আমার শরীরের সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? এই যে ব্যায়ামটা দেখালাম তার নাম কি বললাম? অর্ধচন্দ্রাসন। মনে থাকবে, আধখানা চাঁদের মতো অর্ধচন্দ্রাসন। আমি আর একবার দেখাচ্ছি। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর যে পশ্চারটা দেখাচ্ছি সব কিন্তু কোমরের সমস্যার জন্য। এরপর যে পশ্চারটা দেখাচ্ছি সেটা হচ্ছে উষ্ট্রাসন। ধীরে ধীরে পিছনের দিকে যাব। প্রত্যেকটা ব্যায়াম করার পর অন্তত 2-3 সেকেন্ড থাকবো, সঙ্গে সঙ্গে উঠে চলে আসবো না, মিনিমাম 5 সেকেন্ড আমরা থাকবো, ঠিক আছে? এই যে ব্যায়ামটা দেখাচ্ছি, পশ্চারটা দেখাচ্ছি তার নাম কি বললাম? উষ্ট্রাসন, অর্থাৎ উঠের মতো আকৃতি হয় বলে তার নাম উষ্ট্রাসন। এই আসনটার নাম উষ্ট্রাসন, মনে থাকবে সবার? উষ্ট্রাসন, ঠিক আছে? নেক্সট, তাহলে আমি দেখালাম তোমাদের ভুজঙ্গাসন, আমি দেখালাম অর্ধচন্দ্রাসন, আমি দেখালাম উষ্ট্রাসন। এই তোমার নাম কি?
কি কি ব্যায়াম দেখালাম, এর আগের ব্যায়ামটা কি দেখালাম, এসো এরপর যে ব্যায়ামটা দেখাচ্ছি সেটা হচ্ছে, তাড়াতাড়ি এই বসে যাও, কেউ উঠো না। আচ্ছা এবার বৃষ্টি ছেড়েছে মনে হচ্ছে, ছেড়ে গেছে। চলো এই শতরঞ্জিত পারো দেখে না। আমি ভুজঙ্গাসন দেখালাম, আমি উষ্ট্রাসন দেখালাম, আমি আর কি দেখালাম, উষ্ট্রাসন আর অর্ধচন্দ্রাসন দেখালাম। এরপর যে পশ্চারটা দেখাচ্ছি সেই পশ্চারটার নাম হচ্ছে চাক্কি পেশা। মায়েরা আগের সময় আটা পিসতো, চাল পিসতো, সব করতো, কিন্তু এখন সেসব ছেড়ে দিয়েছে। সেই জন্য আমি বলবো যে চাক্কি পেশা ধীরে ধীরে সামনের দিকে যাবে এবং পিছনের দিকে আসবে, সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে, সামনের দিকে, পিছনের দিকে। এর মাধ্যমে কোমরের যন্ত্রণা সারতে সাহায্য করবে, শুধু ওষুধের মাধ্যমে কিন্তু হবে না। তাহলে কোমরের সমস্যাজনিত যার যার রোগ আছে তাদেরকে বলবো এই পশ্চারগুলো ধীরে ধীরে করতে। এবং যাদের যাদের জয়েন্ট পেন্টের সমস্যা আছে, যে কোনো আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে বাত, পিত্ত, কফ, এই তিনটে সমস্যার কারণে যত সমস্যা হচ্ছে আমাদের। বাত মানে হচ্ছে বায়ুজনিত সমস্যা, পিত্ত মানে হচ্ছে রক্তজনিত সমস্যা, এবং কফ মানে হচ্ছে শ্লেষ্মা ইত্যাদি জাতীয় সমস্যা। কোমর থেকে নিচে যত সমস্যা হচ্ছে সব বাতজনিত সমস্যা। পেট থেকে উপর এই গলা পর্যন্ত চোঁয়া চোঁয়া, ঢেকুরোটা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব পিত্তজনিত সমস্যা। আর হাঁচি, কাশি, শ্লেষ্মা জাতীয় যত সমস্যা হচ্ছে সব হচ্ছে কফ জাতীয় সমস্যা। তো সুতরাং আয়ুর্বেদ শাস্ত্রে যদি আমরা এই তিনটিকে ঠিক করতে পারি তাহলে আমাদের শরীরের সব রোগ সেরে যাবে। সেই জন্য ডাক্তারখানায় গেলে হাজার রকম রোগের জন্য হাজার রকম ওষুধের কথা বলবে। এই আস্তে আস্তে আস্তে, এই আস্তে, যা কথা হবে বললাম আমি, আমার সঙ্গে হবে আজকে। তো আমি বাতজনিত সমস্যার জন্য বলছি, বাতের সমস্যা যদি কারো থেকে থাকে, গার্জেনদের বলবো, ছাত্রছাত্রীরা যদি কারো শুরু হয়, টক জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, নইলে আপনি যত বড়ই ডাক্তার দেখান আপনার কোমরের ব্যথা সারাতে পারবেন না, জয়েন্ট পেন্টের ব্যথা সারবে না। টক জাতীয় কোনো জিনিস যদি খাচ্ছেন তাহলে ছেড়ে দেবেন ইমিডিয়েটলি। আমি টক জাতীয় যে কোনো জিনিস, আমরা ভাতের সঙ্গে টক জাতীয় একটা আইটেমই রান্না করি, লেবু বলুন, কামরাঙা বলুন, আমড়া বলুন, যে কোনো টক জাতীয় জিনিস যদি আপনি না ছাড়েন, আপনি হাজার ডাক্তার দেখালেও আপনার কোমরের ব্যথা যাবে না। আপনি কাল থেকেই দেখে দেন, ছেড়ে দেন, 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। বাতের যদি কারো সমস্যা থাকে, কোমর বা জয়েন্ট পেন্টে যদি কারো সমস্যা থেকে থাকে, আমাদের বাড়িতেই দেখবেন সজনে গাছ, কার কার বাড়িতে আছে সজনে গাছ? খুব ভালো কথা, সজনে গাছ আছে। আচ্ছা, নিসিন্দে গাছ বলে একটা আছে, সবাই চেনেন? নিসিন্দে গাছ চেনেন? নিসিন্দে গাছ, নিসিন্দে গাছ চেনো? নিসিন্দে গাছ এখন আমি বুঝতে পারছি না এরা ঠিক চেনে কি না চেনে। আচ্ছা, শিউলি ফুলের গাছ তো সবাই আমরা চিনি, শিউলি ফুলের গাছ শরৎকালে ফোটে। শিউলি পাতা আর সজনে গাছে এখন ফুল আসছে প্রচুর পরিমাণে। সজনে গাছের পাতা এবং শিউলি গাছের পাতা, অন্তত 8-10টা শিউলি গাছের পাতা এবং সজনে গাছের সেই পরিমাণ পাতা নিয়ে সন্ধ্যাবেলায় ভালো করে ফুটিয়ে নেবেন, ভালো করে ফুটিয়ে কষটা বের করে রাখবেন। সকালবেলায় আর ফোটানোর দরকার নেই, সেই জলটাই খাবেন। এইদিকে এইদিকে এইদিকে, আজকে বলছি না কোনো কথা হবে না, নইলে কিন্তু আমি রেগে যাবো। এবার স্কুলের স্যাররা তো যা রাখবে, এবার আমি রেগে যাবো কিন্তু, কারণ তোমরা আমার কথা শুনছো না। আজকে কিন্তু আমি এসছি এই স্কুলে, এক তো আমার কথা শুনছো না, প্রথমে বলেছি যে বকবে না, ভালো না লাগলেও তোমাদেরকে এগুলো শুনতে হবে। কিছু জিনিস আছে ভালো লাগলেও করা যাবে না, কিছু জিনিস আছে ভালো না লাগলেও করতে হবে। কেন না? পড়াশোনা ভালো লাগবে না সন্ধ্যেবেলায়, তবুও পড়তে হবে। ভালো খাবার খেতে ভালো লাগবে না, চাউমিন, পিৎজা, বার্গার খেতে ভালো লাগবে, কিন্তু যেগুলো খেলে আমাদের শরীরে সর্বনাশ করবে। কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ এটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আস্তে আস্তে আমরা বুঝবো।
একটু আমাকে আজকে যদি সাহায্য করো তাহলে অনেক কিছু আমরা শিখতে পারবো। চলো সাহায্য করবে সবাই? সাহায্য করা মানে না বকে শুধু বসে থাকো, আর কিছু সাহায্য করতে হবে না। মুখ বন্ধ করে রাখা একটা বড় কঠিন কাজ। যাদের যাদের কোমরে জয়েন্ট পেন্টের সমস্যা হচ্ছে, বারবার বলে দিচ্ছি শিউলি গাছের পাতা এবং সজনে গাছের পাতা সন্ধ্যাবেলায় ভালো করে ফুটিয়ে কষ বার করে নেন। সকালবেলায় যে যতজন খাবেন সেই পরিমাণ মতো আধ কাপ মতো পরিমাণ মতো খান। 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, দেখে নেবেন। একদম ফ্রিতে মেডিসিন বলে দিয়ে যাচ্ছে। আমি যতগুলো রোগের সমস্যা বলবো সব আমাদের বাড়িতেই আছে, আমরা জানি না, আমাদের জানানোর কেউ নেই। ভারতবর্ষের আয়ুর্বেদ চর্চা শোনানোর কেউ নেই, কিন্তু বহু মুনি ঋষিরা বহু বছর ধরে রিসার্চ করে করে এগুলো বের করেছে। তো কোমরের বা জয়েন্ট পেন্টের সমস্যা হলে কি খেতে নিষেধ করলাম আমি? টক জাতীয় কোনো রকম জিনিস খাওয়া যাবে না। যদি খাচ্ছেন ভালো, তাহলে সারবে না, কোমরের ব্যথা সারবে না, সারা জীবনেও সারবে না। আর যদি ছেড়ে দেন তাহলে সেরে যাবে। তো এরপর সমস্যাটার কথা চলে আসি। তাহলে আমি মোটা হওয়ার জন্য বললাম, কোমরের সমস্যার জন্য বললাম। এবার আমি যে সমস্যাটার কথা বলবো, সুগার বা ডায়াবেটিসের কথায় চলে আসি। কার কার এখানে সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে? সুগার মানে চিনি রোগ বলতে পারেন, ডায়াবেটিস বলতে পারেন, মধুমেহ বলতে পারেন, যে যে নামে একে চেনেন। কার কার এই সমস্যায় ভুগছেন? কে কে কোনো গার্জেন বা কোনো ছাত্রছাত্রী কি এই সমস্যায় ভুগছে এখন? একজনও সুগারের রোগী নেই এখানে? আচ্ছা চলুন তাহলে জেনে রাখুন, যদি কারো আত্মীয় স্বজন হয়ে থাকে বা খাওয়ার মতো উপক্রম আছে তাহলে জেনে রাখুন। সুগার আমাদের কত থাকা দরকার একটুখানি বলে দিই। খাবার আগে এবং খাবার পরে 2 ধরনের সুগার টেস্ট হয়। খাবার আগে মিনিমাম থাকা দরকার 100 থেকে 120 mg। খাবার আগে যদি 100 থেকে 120 mg আছে তাহলে আপনি ভালো আছেন, সুগারের কোনো সমস্যা নেই। খাবার পরে 150 পর্যন্ত থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি খাবার পরে কারো 200, 250, 350 চলে যাচ্ছে তাহলে কিন্তু সমস্যা। যদি আপনি সুগার রোগের প্রতি কেয়ারফুল না থাকেন তাহলে সুগার রোগকে গ্রেড এ গ্রেড 2 দুভাগে ভাগ করা আছে। অন্ধত্ব পর্যন্ত হতে পারে, কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে সুগার। শুনে রাখুন ভালো করে, সুগারের প্রতি যদি আমরা সচেতন না হয় কিডনি ড্যামেজ করে দিতে পারে, চোখে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। সেই জন্য সুগার রোগীর প্রতি সচেতন হবে। এখন আমি কি করে বুঝবো আমার সুগার হয়েছে কিনা, কি সিমটম আছে সুগারের? চলুন এবার সিমটমগুলো জেনে নিন। সুগার হলে প্রথমত যেটা হবে, রোদে নামলে হালকা মাথা ঘুরতে আরম্ভ করবে। এমনি মাথা ঘুরছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই রোদে নামতে যাবেন তখনই মাথা ঘুরতে আরম্ভ করবে হালকা হালকা। দ্বিতীয়ত কারণ হবে প্রস্রাবের মধ্যে ডোরা বা পিঁপড়ে লাগবে, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়, আমাদের শরীরে অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায় সুগার হলে। থার্ড হলো কোনো কাজ করতে খুব একটা ভালো লাগবে না, সবসময় বিস্বাদ একটা ভাব থাকবে। সুগার হলে অতিরিক্ত তেষ্টা পাবে, মাঝে মাঝে অতিরিক্ত প্রস্রাব পাবে, গলা শুকিয়ে যাবে। এগুলো কিন্তু সুগার রোগের সিমটম। সুতরাং যার যার মনে হচ্ছে যদি এই সিমটমগুলো আছে একবার টেস্ট করিয়ে নিতে পারেন। অথেন্টিক জায়গায় টেস্ট করাবেন। এখন কিন্তু অনেক ল্যাব বেরিয়ে গেছে, টেস্ট ভুল ভাল দিচ্ছে, সেই জন্য ভালো জায়গা থেকে টেস্ট করিয়ে নেবেন। কত বললাম থাকবে? কত? খাবার আগে 100 থেকে 120 mg, খাবার পরে মানে ভর্তি পেটে 150 mg যদি থাকে তাহলে ঠিক আছে। যদি এর কমা বাড়া হয় তাহলে কিন্তু সমস্যা। অনেকের দেখবেন 350, 400 পর্যন্ত সুগার, এই জন্য সাবধান থাকবেন। এখন সুগার হলে কি কি খাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে? সুগার হলে মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবো। কীরকম মিষ্টি? যেগুলো কৃত্রিমভাবে তৈরি হচ্ছে, যেমন চিনি মারাত্মক সুগারের মানে সুগারের পক্ষে মারাত্মক চিনি। কারণ চিনি গুড় থেকেই তৈরি হয়, আখ থেকেই তৈরি হয়, কিন্তু তার মধ্যে সালফার মেশানো হয়। সালফার হচ্ছে যেটা বারুদ তৈরিতে কাজে লাগে। আর যে খাবারের কি পরিণতি বুঝুন, যে চিনিটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেই জন্য বলা হচ্ছে চিনি, লবণ এবং রুল ময়দা, এই তিনটাকে বলা হচ্ছে হোয়াইট পয়জন, সাদা বিষ। এই জন্য মায়েরা সচেতন হয়ে যান, চিনি থেকে দূরে রাখুন। তাহলে কি খাবো? মিছরি দেন, গুড় দেন, ন্যাচারাল আখ থেকে তৈরি হচ্ছে, দাম একটু বেশি লাগবে, কিনে নিয়ে আসা করেন। আপনার সন্তানের মঙ্গলের জন্য কিনে নিয়ে আসা করেন, নাহলে ওই টাকাটা চলে যাবে ডাক্তারের জায়গায়, ওষুধ কিনতে চলে যাবে। সেই জন্য বলি সচেতন হয়ে যান।
তাই আজকে যে শিবিরটা হচ্ছে বিশেষত সচেতনতা শিবির আজকে। তাই অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখানোর আছে। চলুন যতটা আমাদের পারবো আজকে শেখার চেষ্টা করব। তাহলে সুগার রোগের জন্য আমি বারবার বলছি, চিনি জাতীয় বা কৃত্রিম মিষ্টি জাতীয় জিনিস থেকে সন্তানকে দূরে রাখুন। সুগার হয়ে গেলে আখের গুড় খাওয়া যেতে পারে, ন্যাচারাল একদম। আখের গুড় খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু চিনি ভুলক্রমেও না, চা ভুলক্রমেও না। এবার আমি আসি, চা সবাই খাচ্ছেন এবং বাচ্চাদেরকেও ঢেলে ঢেলে খাওয়াচ্ছেন, স্কুলে এসেও দেখলাম। আমি অনুরোধ করব, চা কাল থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। কেন চেষ্টা করুন, এবার আসুন প্রত্যেকটা কারণও আপনাদেরকে বোঝাবো। চায়ের মধ্যে যেটা বিষাক্ত জিনিস মেশানো হয় সেটা হচ্ছে চিনি। দোকানে গেলে আবার প্লাস্টিক কাপে ঢেলে ঢেলে খাওয়া হয়। গরম চা পলিথিনে প্লাস্টিক কাপে ঢালছে, মানে আরো মারাত্মক বিষ। ধীরে ধীরে পয়জন তৈরি করছে আপনার শরীরের ভিতরটাকে। এই জন্য আমি অনুরোধ করব, সন্তানদেরকে চা দেবেন না। আমি এসেই দেখলাম স্কুলে ঢেলে ঢেলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, গার্জেনদেরকে খাওয়াচ্ছে। খা, তুই মর, তোর বাড়ির ছেলেরাও সব মরুক। এই জন্য বললাম যে সচেতন হওয়া দরকার। কি খাবো, কি খাবো না, কেন খাবো না, আজ জানা খুব দরকার। এই জন্য আমি বলবো যে তাহলে চা না খেলে কি খাবো স্যার? আমাদের তো আর খাবার কিছু নেই। চা না খেলে বাড়িতে তুলসী পাতা আছে, জোয়ান আছে, আছে বাড়িতে তুলসী পাতা, তুলসী গাছ নিশ্চয় সবাই সনাতনী প্রত্যেকের বাড়িতে আছে। জোয়ান আছে, কালো কালো গোলমরিচ সবার বাড়িতে আছে নিশ্চয়, আদা সবার বাড়িতে আছে নিশ্চয়। কি বললাম মনে থাকবে? তুলসী পাতা, গোলমরিচ, আদা, জোয়ান ভালো করে থেঁতুলে নেন, সকালবেলা ভালো করে ফুটিয়ে নেন, বাচ্চাকেও খাওয়ান, আপনিও খান। কি হবে তাহলে এটা খেলে যেটা হবে, রক্তে যে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে কমাতে সাহায্য করবে। আদা, পেঁয়াজ, রসুন এর রস কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। আমি আসছি ধীরে ধীরে সব জায়গায়। এই জন্য বলবো বাচ্চাকে তুলসী পাতা, আদা ফুটিয়ে খাওয়ান সকালে। গলার সমস্যা হবে না, গলার বেদনা হবে না, কাশি হাঁচি হবে না। এই জন্য আমি বারবার অনুরোধ করব, চা খাওয়া থেকে বিরত থাকুন। কারণ যে চিনিটা দিচ্ছেন মারাত্মক ক্ষতিকারক। চিনির মধ্যে আবার বলে যাচ্ছি সালফার আছে, একে বাংলায় গন্ধক বলা হয়, দেখে নেবেন বিজ্ঞান বই। এ হচ্ছে বিষের মধ্যে আর একটা বিষ, যেটা পেপসি, কোকাকোলা এই কিছুদিন পরে গরমে ছেলেদেরকে একদম নিয়ে এসে পান করে করে খাওয়াবো। আমি অনুরোধ করব, এই যে বাজারজাত যে পানীয়গুলো খাচ্ছেন কিনে নিয়ে এসে, খবরদার এরপর আর খাওয়াবেন না। অনেকেরই মনে হবে একে নিয়ে এসে তো খুব সমস্যায় পড়লাম। কোম্পানিগুলো কাউকে একজন অ্যাক্টরকে দিয়ে অ্যাড দিচ্ছে, সে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে। আপনার 12টা বেজে যাচ্ছে সন্তানের, কি হবে? যে পেপসি, কোকাকোলা, মিরিন্ডা, লিমকা যেগুলো বাজারে কিনতে পাচ্ছেন, তার মধ্যে কি আছে জানেন? একটু জিজ্ঞাসা করেনি কি আছে তার মধ্যে, জানি কি আমরা? আচ্ছা, টেস্টি তো লাগে, ভোজের পর দেয়। বাড়িতে আজকে আত্মীয় স্বজন এলে ডেকে ডেকে খাওয়ায়। নেক্সট 7 আপ খাবি না, পেপসি খাবি না, কোকাকোলা খাবি না? খা, তুই মর। কেন মরবো? তার মধ্যে কি আছে? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। জেনে নেন একটু। কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই, আর সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা খাচ্ছি। তাহলে কি হবে? প্রথমত যা হবে, ক্যালসিয়ামের 12টা বাজাবে, দাঁত এবং হাড়ের সর্বনাশ করে দেবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটা পেপসির বোতল কিনে নিয়ে আসুন, তার মধ্যে মরে গেছে এমন কোনো প্রাণীর হাড় ভরে দেন, 1 সপ্তাহের মধ্যে হাড়টা গলে যাবে। দেখে নেন, আপনি টেস্ট করে দেখেন। কারণ বলার আগে প্রত্যেকটা আমি রিসার্চ করে বলছি। কিন্তু আপনি পেপসি নিয়ে এসে আপনি টয়লেটকে নোংরা করুন, আচ্ছা তারে দিয়ে ঢেলে দেন, দেখুন সব চাকাচাক হয়ে যাবে, যত জীবাণু আছে মরে যাবে। তাহলে এইটাকে আমরা খেয়ে নিচ্ছি, এইটুকু বাচ্চাদেরকে আমরা খাওয়াচ্ছি, মানে কি সর্বনাশ করছি এদের। নিজেদের অজ্ঞানতার জন্য এই সর্বনাশ করছে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের যে কি খেতে হবে, কি খেতে হবে না, আজকে আমাদের জানা খুব দরকার। কোন জিনিসটা বাচ্চাদেরকে খাওয়াবো, কোনটা খাওয়াবো না, আজকে খুব দরকার। এই সমস্ত কোম্পানিগুলো ঢালাও বিক্রি করছে, আপনার সন্তানদের 12টা বাজিয়ে দিচ্ছে। সেই জন্য দেখুন দাঁত প্রথমেই নষ্ট করে দেবে বাচ্চাদের, এরপর ভিতর থেকে নষ্ট করে দেবে, হাড়কে গলিয়ে দেবে।
এই জন্য আমি অনুরোধ করব এই সমস্ত বাজারজাত পেপসি কোকাকোলা বাদ দেন, আমরা কিছুই নেই, আপনি লেবু নিয়ে আসুন, মিছরি দিয়ে গুলে খান, যদি একটু ঠান্ডা খাওয়া অভ্যাস আছে তাহলে ওটা একটু ফ্রিজে ভরে খান। এই জন্য আপনাদের ভালোর জন্য বলছি, মঙ্গলের জন্য বলছি, যদি নিজের ভালো চান, সন্তানের ভালো চান, তাহলে এগুলো শুনুন। আজকে কিন্তু বিপদ আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাই চলুন, এবার যে সমস্যাটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে সুগারের সমস্যা। এই সুগারের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে কি করতে হবে? বাঁচতে গেলে যেটা করতে হবে, আমি দুটো পশ্চার আজকে প্রথমে দেখাই। সুগার হলে আমরা কি করব? সুগার হলে প্রথমে যে পশ্চার করব, এবার জেনে নিই সুগার আমাদের কেন হয়। আমাদের নাভি ঠিক বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। আচ্ছা, এটা খুলে দিলাম মনে হয়, গোপাল একবার টানা তো, এটা হাওয়া একটু কম দিচ্ছে। আমাদের নাভির ঠিক বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। সেই অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। এই ইনসুলিন হরমোনের পরিমাণ যদি কমে যায় তাহলে সুগার হয়। রোগকে ভয় খাবার দরকার নেই, রোগটাকে জানা দরকার, কি কারণে আমার রোগটা হয়েছে। ডাক্তার অহেতুক ভয় দেখাবে, আপনার এই সমস্যা হয়ে গেছে, আপনি আর বাঁচবেন না, আপনাকে অপারেশন করতে হবে, দাঁড়ান অপারেশন করবো, তার আগে জেনে নি কেন হয়। এই জন্য বলছে যে জ্ঞান আমাদের খুব দরকার। গীতাতে সেই জন্য বলছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেন আত্মনি বিদ্যতে। গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলছে, জ্ঞানহীন মানুষ হচ্ছে পশুর তুল্য। এই জন্য আপনি নিজেও জানান, অন্যকেও জানতে সাহায্য করেন। চলুন ভালো করে দেখে নেন একবার। এখানে সবাই দেখতে পাচ্ছেন, গোপাল ফ্ল্যাশ করিস, এটা সবাই দেখা যাচ্ছে। এই আমাদের পুরো রেসপিরেটরি স্টেক, এই আমরা খাবার খাচ্ছি মুখ দিয়ে, এই খাবারটা চলে যাচ্ছে আমাদের পাকস্থলীতে, এখানে খিচুড়ির মতো সেটা হজম হয়ে চলে যাচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত, বৃহদান্ত থেকে মলাশয়। যখন এই রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে যায় ক্ষুদ্রান্ত বৃহদান্ত, তখন যেটা প্রয়োজনীয় জিনিস শরীর নিয়ে নেয়, বাকিটা মল আকারে বের করে দেয়। আজকে আমরা কত কত খারাপ জিনিস খাচ্ছি, ভালো করে ভেবে দেখে নেন। আমাদের শরীরটা একটা মন্দির, আমরা যেমন মন্দিরে খারাপ জিনিস নিয়ে যাই না, আমাদের শরীরটাকে ভালোবাসতে শিখুন, নিজের শরীরটাকে। এখানে উল্টো পাল্টা বিড়ি, গাঁজা, সিগারেট, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করছে, তারপর ছেড়ে দিচ্ছে। কিডনি ফেল করে যাচ্ছে, আমি শেখাবো কিডনির কী কাজ, হার্টের কী কাজ, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। এই হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক। তাহলে ভালো করে দেখুন, আমরা যেটা খেলাম সেটা চলে গেল আমাদের পাকস্থলীতে। পাকস্থলীতে খিচুড়ির মতো হয়, আপনি চাল, ডাল, রুটি, ডাল যা খাচ্ছেন এইটার মধ্যে খিচুড়ির মতো তৈরি হয়। এরপর এ যখন পারমিশন দেয় তখন সামনের দিকে আগায়, খেলেই কিন্তু যাবে না, সেখানে লক আছে, এ পারমিশন দেবে, এখানে কাজ শেষ হবে, তারপর চলে যাবে সামনের দিকে। একে বলা হয় ক্ষুদ্রান্ত। ভালো করে দেখুন, এই পেঁচানো পেঁচানো মুরগির নালির মতো আছে, একে বলা হয় ক্ষুদ্রান্ত। এরপর বৃহদান্ত ঢুকবে, তারপর মলাশয়ের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি এই যে দেখুন ভালো করে, আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে। এই যে দেখুন, এই গ্রন্থিটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ভালো করে দেখে নেন, এই গ্রন্থিটার নাম প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এখান থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের পরিমাণ যখন আমাদের শরীরে কমে যায় তখন সুগার রোগ হয়। তাহলে আমি যদি ইনসুলিনের পরিমাণকে আমার শরীরের মধ্যে আবার তৈরি করতে পারি, তাহলে আমার সুগারের কোনো ভয় নেই। আমি যদি ইনসুলিন হরমোনকে রিপ্রোডাক্ট করতে পারি আবার, তাহলে আমার কোনো সুগার সম্বন্ধে কোনো টেনশন নেই, ভয় নেই। তাহলে কি করে তৈরি করব আবার রিপ্রোডাক্ট? এর জন্য আমি 3খানা পশ্চার দেখাচ্ছি, আগে ব্যায়াম দেখাচ্ছি, 3খানা ব্যায়াম। যার যার সুগার মনে হচ্ছে এই সিমটমগুলো হয়েছে কিংবা হবে, যদি নাও হয় তাহলে এই পশ্চার যেগুলো দেখাচ্ছি সেগুলো করতে পারেন। প্রথমত যে পশ্চারটা দেখাচ্ছি, আমি কি বললাম, এই নাভির বাম দিকে প্যানক্রিয়াস আছে। অনেকের দেখা অসুবিধা হচ্ছে, আমাদের এখানে ভিডিও বানানো হচ্ছে, আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, যদি কারো দেখা সমস্যা হয় এখান থেকে আবার দেখে নেবেন, একবার গ্রুপে দিয়ে দেবো আবার, কারণ অনেকেই দেখতে পাচ্ছেন না, যতটুকু পাচ্ছেন ততটুকু দেখে নেন। তাহলে আমি এই নাভির বাম দিকে প্যানক্রিয়াস আছে, এ অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, একে অ্যাক্টিভ করতে হবে। কী করে অ্যাক্টিভ করব? তো চলুন দেখে নিই, দুটো উপায়ে অ্যাক্টিভ করা যায়।
প্রথমে নিঃশ্বাস আগে বের করে দেবো শরীরে, বের করে দিয়ে নাভির ওপরে প্রথমে বাম হাত, তারপর ডান হাত রাখবো এবং ধীরে ধীরে সামনের দিকে আগাবো। প্রথমে নিঃশ্বাস বের করে দিলাম, এরপর নাভির ওপরে বাম হাত দিলাম, তারপর ডান হাত দিলাম, তারপর সামনের দিকে ঝুঁকবো। এইভাবে কিছুক্ষণ থাকবো, অন্তত 8-10-15 সেকেন্ড থাকার চেষ্টা করব। থাকার চেষ্টা করার পর আবার নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠব। যে পশ্চারটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এর নাম হচ্ছে মন্ডুক আসন। মন্ডুক মানে হচ্ছে ব্যাং, একে ব্যাঙাসনও বলা যেতে পারে। মন্ডুক মানে কি বললাম? ব্যাং, তাহলে একে ব্যাঙাসনও বলা যেতে পারে। চলো, এরপর নাভির দুদিকে এরকম মুঠো আকারেও করে আমরা মন্ডুকাসন করতে পারি। তো এই হচ্ছে নাভি, হাওয়া আগে বের করে দেবো, বের করে দিয়ে নাভির দুদিকে আমরা হাতকে মুঠো আকারে রেখে সামনের দিকে ঝুঁকবো। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে আগাবো। যে আসনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর নাম হচ্ছে মন্ডুকাসন। এরপর নেক্সট হচ্ছে শশক আসন। শশক মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো পশ্চাৎ। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব, নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেকগুলো জিনিস আপনাদের দেখাবো করে এসেছি আজকে। এরপর আমরা যে পশ্চাৎটা দেখাবো ময়ূরাসন, সুগারের পক্ষে অতি উত্তম ময়ূরাসন। তোমরা কেউ ময়ূরাসন করতে পারো? কেউ ময়ূরাসন? চলো আমি দেখাচ্ছি আগে ময়ূরাসন। এই আসনটার নাম হচ্ছে ময়ূরাসন। এই আসনটার নাম কি বললাম? ময়ূরাসন করলে কি রোগ সারবে বললাম? সুগারকে বাংলাতে কি বলে? চিনি রোগ, মধুমেহ, মনে থাকবে, চিনি রোগ বা মধুমেহ বা ডায়াবেটিসও বলা হয়, ডায়াবেটিসও বলা যায়। তাহলে যাদের যাদের সুগার আছে, যাদের যাদের সুগারের সমস্যা আছে বা হতে পারে তাদের জন্য বসে যাও, বসে যাও, তোমরা বসে যাও। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো। এরপরের যে সমস্যাটায় চলে যাচ্ছি, থাইরয়েডের সমস্যায় চলে আসি। কার কার থাইরয়েডের সমস্যা আছে এখানে? একজন গার্জেন। আচ্ছা, আপনার কোন থাইরয়েডটা আছে? মোটা হয়ে যাচ্ছেন বা শুকিয়ে যাচ্ছেন? কোনটা? মোটা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু আবার আমার কথা শুনছো না, তোমরা কিন্তু আবার আমার কথা শুনছো না। এখন আমি কি সম্বন্ধে বলছি বলো তো? এই দেখেছো, চঞ্চলং হি মনো। এখন যা কথা হবে কার সঙ্গে হবে বললাম? তা কই আমার সঙ্গে কথা হচ্ছে? কই তা তো পাশের জনের সঙ্গে কথা হয়ে যাচ্ছে। যে জন্য আজকে এখন যে সমস্যাটা কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। একজন গার্জিয়ান বলছেন যে থাইরয়েডের সমস্যা হচ্ছে। লজ্জার কোনো কারণ নেই, কারণ যদি এগুলো আমরা জেনে রাখি তাহলে বাড়িতে বসেই আমরা সারাতে পারবো এই রোগের সমস্যা। চলুন, থাইরয়েডের সমস্যা কেন হয় আজকে আমরা জেনে নিই। আমাদের এই গলায় একটা গ্রন্থি আছে, একে বলা হয় থাইরয়েড গ্রন্থি। কেন থাইরয়েডের সমস্যা হয় এবার আমরা জেনে নিই, তারপর এর কি পশ্চাৎ আছে জানবো। এরপর আমরা কি এর ওষুধ আছে, ঘরোয়া ওষুধ আছে আমরা জানবো। আমাদের গলার মধ্যে দেখো একটা গ্রন্থি আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি, মনে থাকবে। এটা দেখতে অনেকটা বাটারফ্লাই শেপ, প্রজাপতির মতো আকার। এখানে পুরো থাইরয়েডের ছবিটা আমার কাছে নেই।
পুরো ছবিটা এখানে থাইরয়েডের নেই। থাইরয়েডের সমস্যা কেন হয় আমরা চলো একটু জেনে নিই। আমাদের গলায় একটা গ্রন্থি আছে, এর নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেরোয়। প্রথমত এরা কোনো কথা শুনছে না, এই এক সমস্যা। আসলে এদের এখন এইটুকু আসলে এদের এই কথাগুলো শোনার মতো এখন বয়স হয় না, একে জোর করে ধরে ধরে শোনানো হচ্ছে। যাই হোক, জোর করে ধরে শোনানো তোমাদের কাজে লাগবে। আচ্ছা, আমাদের গলায় একটা গ্রন্থি আছে, এর কি নাম বললাম দেখছো তো? আমি তোমাদের সামনে যাচ্ছি, থাইরয়েড গ্রন্থি, মনে থাকবে। এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন যদি কম বেরোয় তাহলেও সমস্যা, যদি বেশি বেরোয় তাহলেও সমস্যা। এর জন্য দু ধরনের রোগ হতে পারে, হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। কি হতে পারে? অনেক সময় দেখছেন চোখ ফুলে যায় অনেকে, একে বলা হয় গয়টার রোগ। চোখ ফুলে যায়, ভয়ঙ্কর চোখ ফুলে যেতে পারে। আপনার মনে হবে চোখের সমস্যা, কিন্তু চোখের সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে কোথাকার? সমস্যাটা হচ্ছে থাইরয়েডের। নেক্সট হচ্ছে, যেমন একজন গার্জেন বললেন যে শরীর মোটা হয়ে যাচ্ছে, বা আপনি দেখবেন আপনার চোখ মোটা হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে হাইপার থাইরয়েডিজমের অবস্থা। হাইপোথাইরয়েডিজমে কেমন হবে? শুকিয়ে যাবে শরীর। থাইরয়েডের কারণে মোটা হয়ে যেতে পারি, আবার থাইরয়েডের কারণে শুকিয়েও যেতে পারি। তাহলে এই দুটোর সমস্যা যদি আমি মেটাতে যাই, তাহলে কিছু পশ্চার আমি দেখাচ্ছি। তার আগে ঘরোয়া কি ওষুধ আছে একবার বলে। ধনে পাতা সবার জানা, সবাই জানি ধনে পাতা। থাইরয়েডের একটা মোক্ষম ওষুধ হচ্ছে ধনে পাতা। কি করে খাবো, কিভাবে খাবো? এখন কাঁচা ধনে পাতা প্রচুর পাওয়া যাচ্ছে, বাড়িতে অনেক জায়গা পড়ে আছে, খানিকটা জায়গায় ধনে গাছ আমরা লাগিয়ে নিতে পারি। কাঁচা চিবিয়ে খান, প্রত্যেকদিন ধনে পাতা কাঁচা চিবিয়ে খান। নইলে যদি কাঁচা চিবিয়ে আপনার ভালো না লাগে, তাহলে ভালো করে জলে ফুটিয়ে নেন, ভালো করে জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সকাল সন্ধ্যে দুবার করে খান, আপনার থাইরয়েডের সমস্যা কমে যাবে। যে মা বলছেন যে থাইরয়েডের সমস্যা, আপনি বলবো যে ধনে পাতা থাইরয়েডের সব থেকে বেস্ট মেডিসিন, ধনে পাতা। নইলে আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে। আপনাকে কি কোনো ওষুধ খেতে হচ্ছে? আপনাকে কি থাইরক্সিন ওষুধ খেতে হচ্ছে? কত এমজি খাচ্ছেন এখন? কমেছে, এখন একটু কমেছে। আপনি ধনে পাতা পর্যাপ্ত পরিমাণে খান, ধনে পাতা দুবার করে। এইবার থাইরয়েডের সমস্যা কমানোর জন্য আমি কিছু পশ্চাৎ দেখাচ্ছি, থাইরয়েডের সমস্যা কমবে। থাইরয়েডের সমস্যা কমানোর জন্য প্রথম যে পশ্চাৎটা আমি দেখাচ্ছি, সর্বাঙ্গাসন, গলার এই অংশের রোগ কমানোর জন্য। এটা পারবে করতে? চলো দেখি সবাই করি, চলো সবাই একসঙ্গে করি, চলো 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 রেডি, সবাই করি। হবে জায়গা হবে, একটুখানি স্পেশাল দেখি। আচ্ছা চলো দেখি কে কে পারবে, করো দেখি সর্বাঙ্গাসন। চলো চলো করো, চলো চলো করো, চলো চলো। আর এটা যদি পিছন দিকে নিয়ে যাও তাহলে হলাসন। করো দেখি, করো। এবার বসে যাও, যা নিজের জায়গায় বসে যাও। তাহলে যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যার জন্য যে পশ্চারগুলো আমি তোমাদের দেখালাম,
সর্বাঙ্গাসন এবং পিছনের দিকে নিয়ে গেলে হয় হলাসন। দু ধরনের আসন আমরা করতে পারি। এছাড়াও আমরা দুটো পশ্চার আগে শিখলাম, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যার জন্য আমরা করতে পারি। তো চলো, যার যার থাইরয়েডের সমস্যা আছে সে এই ব্যায়ামগুলো আমরা করব। এরপর স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য আমরা কিছু পশ্চার শিখে নেব। স্পন্ডেলাইসিস, এখানে স্পন্ডেলাইসিসের সমস্যা কার কার আছে? ঘাড়ের সমস্যা কার কার আছে? স্পন্ডেলাইসিসের সমস্যা কার কার আছে, মানে ঘাড়ে বেদনা এই জাতীয় সমস্যা কার কার আছে? কারণ নেই? চলো, ঘাড়ের সমস্যা, ঘাড়ে কি করতে সমস্যা হয়? মানে সামনের দিকে ঝুঁকতে সমস্যা হয় না কি? ঝুঁকতে সমস্যা, ঘাড়ের সমস্যা কি করতে সমস্যা হয়? ঘাড়ের কি সমস্যা? মানে এমনি বসে পড়লে। গার্জেন যারা আছে ভালো করে শুনে রাখুন, এর যে গার্জেন আছে স্পন্ডেলাইসিসের সমস্যা দেখা যাচ্ছে, ঘাড়ে ঝুঁকতে সমস্যা হচ্ছে এখন থেকে, ওর গার্জেন আছেন। এখানে দুজনের সমস্যা হচ্ছে স্পন্ডেলাইসিস। তোমার গার্জেনের কি রকম সমস্যা হয়? ঘাড়ে বেদনা হয়, অনেকেই বলছে। হ্যাঁ, তোমার গার্জেনের সমস্যা না কার? গার্জেনের সমস্যা না কার? তোমার নিজের সমস্যা। ভালো করে দেখুন, এইটুকু বাচ্চা থেকেই বলছে স্পন্ডেলাইসিসের সমস্যা। যদি সচেতন না হন তাহলে কি পরিণতি হতে পারে ভালো করে বুঝে রাখুন। এখন থেকেই স্পন্ডেলাইসিসের সমস্যা। তো স্পন্ডেলাইসিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পন্ডেলাইসিসের ব্যায়ামগুলো দেখাচ্ছি। চলো সবাই বসে বসেই করবো, ঠিক আছে? চলো চলো বসে যাও, লাইন করে বসে যাও, আগে লাইন করে বসে যাও, লাইন করে বসে যাও, লাইন করে বসে আগে সবাই বসে বসে ব্যায়ামগুলো করবো। চলো সবাই লাইন করে বসে যাও, একটু পিছিয়ে যাও। চলো সবাই ঘাটটাকে বাম থেকে, তোমাদের আমি উল্টো দিকে আছি কিন্তু মনে থাকবে, আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবো। চলো সবাই ঘাটটাকে ঘোরাও, এই ঘোরাও, আস্তে আস্তে আস্তে, স্লো স্লো, ধীরে ধীরে বাম থেকে নিজে নিজে ডান দিকে নিয়ে যাও, নিয়ে যাও। এবার উল্টো দিকে ঘোরাও, সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাও, ঘাট নিজে নিজে ঘাট ঘোরাও আস্তে আস্তে, এইদিকে এইদিকে, তোমাকে বলছো এদিকে ঘোরো, সামনে দিকে ঘোরো, বসো বাবু হয়ে বসো। চলো ঘাড় ঘোরাও বাঁ দিক থেকে ডান দিকে, চলো হয়েছে। এরপর ডান দিক থেকে বাম দিকে ঘোরাও, উল্টো দিকে ঘোরাও, ধীরে ধীরে করবে। প্রথম পশ্চার হচ্ছে স্পন্ডেলাইসিসের জন্য এইটা। সেকেন্ড পশ্চার, নিজের নিজের ডান হাত, নিজের নিজের ডান হাত চেনো সবাই? কোনটা ডান হাত দেখি সবাই? বাহ, এই ডান হাতটাকে কানের পাশে লাগাবে, এইভাবে লাগাও, হাত প্যারালাল সোজা থাকবে, সামনের দিকে ঝুঁকে থাকবে না, ঠিক আছে? এইবার মাথা দিয়ে হাতকে ঢিলবে, হাত দিয়ে মাথাকে ঢিলবে, কেউ কারো জায়গা থেকে সরবে না। চলো আপনারাও করতে পারেন, বসে আছেন করুন, আপনাদের গার্জেনদেরকে বলছি আপনারাও করুন। তো এই হাতটাকে দেখে নেন, শিখে নেন, সবাই করতে পারেন, যে যে চেষ্টা করো, যাকে যাকে বলছি সবাই যদি আপনারা মনে করেন করতে পারেন। তো চলুন, কানের পাশে রাখুন, প্যারালাল থাকবে হাত প্যারালাল থাকবে, মেরুদণ্ড সোজা করে বসবো সবাই, কারণ মেরুদণ্ড সোজা নেই আজকের দিনে, আগে মেরুদণ্ড সোজা করে বসতে শিখবো সবাই। দেখতে পাচ্ছি সবাই, মেরুদণ্ড সোজা করে বসবো, নিজে নিজে ডান হাত, নিজে নিজে ডান হাত কানের পাশে রাখবো প্যারালাল ভাবে, হাত দিয়ে মাথাকে ঢিলবো, মাথা দিয়ে হাতকে ঢিলবো, কেউ কারো জায়গা থেকে সরবে না। নেক্সট চেঞ্জ করব বাম হাত, দেখুন ঘাড়ে অসাধারণ আরাম পড়বে। দেখুন এই এতদিন পর্যন্ত কোনোদিন ঘাড়ের ব্যায়ামই আমরা কেউ করিনি, আরাম পড়ছে না? তো চলুন আরো আরাম পড়বে, দেখাচ্ছি আমি স্পষ্ট। যার যার স্পন্ডেলাইসিস হচ্ছে প্রথমে দেখবেন ঘাড় লক করে দেয়, ডাক্তারখানা গেলেই ঘাড় লক করে দেবে, মানে ঘাড়ে ঘোরাফেরা বন্ধ করে দেবে। নেক্সট তাহলে দুটো পশ্চার আমরা শিখলাম। নেক্সট হাত লক করবো সবাই, হাতকে লক করো, মাথার মধ্যে রাখো, হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথা, মাথা দিয়ে হাত, কেউ কারো জায়গা থেকে সরবে না।
ঘাড়ে হালকা একটা কম্পন হবে, দেখো। নেক্সট এবার হাতটাকে পিছনের দিকে নিয়ে যাও, মেরুদণ্ড সোজা করে বসবো সব। এখন কারোর মেরুদণ্ড সোজা নেই, চলো হাত দিয়ে মাথা, মাথা দিয়ে হাতকে ঠেলো। আরাম পড়ছে ঘাড়ে? ভালো লাগছে? বাহ, তাহলে প্রত্যেক দিন করলে কি অবস্থা হবে বোঝো। এরপর নেক্সট এই হাতটাকে থুতুনিতে লাগাও, আস্তে আস্তে মাথাটাকে ঠেলো হালকা করে, একদম জোরে ঠেলবে না, হালকা করে ঠেলো, যতটা প্রেসার ঘাড়ে নিতে পারছে। প্রত্যেকটা ব্যায়াম কিন্তু স্পন্ডলাইসিস এই অংশের জন্য, ঘাড়ের জন্য দেখাচ্ছি প্রত্যেকটা। আস্তে আস্তে ঠেলো উপরের দিকে। এরপর হাতটাকে মাথার মধ্যে নিয়ে যাও, মাথাতে দাও, মাথা দিয়ে হালকা করে নিচের দিকে নামাও। নিঃশ্বাস প্রশ্বাস সবার স্বাভাবিক থাকবে। এবার নিজে নিজে ডান হাতটাকে সামনের দিকে বাড়াও, নিজে নিজে ডান হাতটাকে বাঁ হাত দিয়ে লক করো। প্রথমে ডান হাত বাড়াও, বাঁ হাত দিয়ে ধরো, ঘাড়ের পিছনে নিয়ে যাও। এবার ডান হাত দিয়ে নিজে নিজে ডান হাত দিয়ে বাঁ হাতকে টানো, ডান হাত দিয়ে বাঁ হাতকে টানো। আরাম পড়ছে? ভালো লাগছে? চলো এবার আবার উপরের দিকে তোলো হাত। এবার বাম হাত দিয়ে ডান হাতকে টানো। হাতটা কিন্তু মাথার পিছনের দিকে যাবে, সামনের দিকে নয়, কিন্তু মাথার পিছনের দিকে যাবে। ভালো লাগছে? বেন্না হচ্ছে নাকি? কারো বেন্না হয় না তো? তাহলে এই যে পশ্চারগুলো আমি তোমাদের দেখালাম, এগুলো প্রত্যেক দিন পড়তে বসার আগে হালকা খানিক করে করে নেবে, ঠিক আছে? পড়াতে মন বসবে, ভালো লাগবে, ঠিক আছে? তাহলে যে ব্যায়ামগুলো আমি তোমাদের দেখালাম, এবার চলো নিজের নিজের হাতকে কাঁধে নিয়ে এসো। একটু সমস্যা হবে, এবার হালকা করে ঘোরাও, হালকা করে ঘোরাও, এখানে যেন কুনুটা ঠিকে যায়। চলো হালকা করে, এইখানে হাতটা থাকবে, হালকা করে ঘোরাও। আরাম পড়ছে? ভালো লাগছে? বাহ, কোনোদিন করতে এই ব্যায়ামগুলো? তাহলে আজ থেকে করতে হবে, নাহলে আমি কিন্তু আবার চলে আসবো, আমি কিন্তু বাড়ি গিয়ে দেখে আসবো করছো কি করছো না। আমাকে এখানে কিন্তু এই দেখো ভিডিও রেকর্ডিং হচ্ছে, এখানে সব কিন্তু হ্যাঁ বলেছো, এরপর কিন্তু রেকর্ডিং দেখাবো। সবাই কিন্তু হ্যাঁ বলেছো, বলেছো কি বলোনি? এরপর যদি বাড়ি গিয়ে দেখি করছো না, তারপর আমি দেখবো, তাহলে ঠিক আছে? তাহলে যে পশ্চারগুলো দেখালাম সেগুলো স্পন্ডেলাইসিসের সমস্যার জন্য, মনে থাকবে। তাহলে আমি তোমাদের কি কি দেখালাম? সুগারের সমস্যার জন্য দেখালাম, কোমরের সমস্যার জন্য দেখালাম, থাইরয়েডের জন্য দেখালাম, স্পন্ডেলাইসিসের জন্য দেখালাম। এই সমস্যাগুলো আমি তোমাদের দেখালাম। এবার যে সমস্যাগুলো, এবার আমরা জল পানের কিছু নিয়ম জেনে নিই। আচ্ছা, তার আগে আমরা কিছু প্রাণায়াম শিখে নিই। চলো, আজকের দিনে প্রাণায়াম করতে আমরা ভুলে গেছি, তো সবাইকে বলবো যে ছেলেরাও সবাই কিন্তু করবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? সবাই এখানে করবে, গার্জিয়ানদেরকেও বলবো আপনারাও করবেন। আপনাদের বসতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ভালো লাগছে জিনিসগুলো? আচ্ছা, পারি না এই কথাটি আমরা আজকের পর থেকে কেউ বলবো না। কেন বলবো না? কেউ পৃথিবীতে শিখে আসেনি। আস্তে আস্তে যা পারবো না শেখার চেষ্টা করব, ঠিক আছে? মনে থাকবে সবাই, এই পৃথিবীতে কেউ আমরা ছোটও নয়, কেউ বড়ও নয়, মনে থাকবে। তুমি যেমন পরিশ্রম করবে জীবনে সেরকম সফলতা পাবে, মনে থাকবে। সুতরাং আমরা কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়, মনে থাকবে। আমরা সবাই চেষ্টাটা আগে করবে, কথা দিচ্ছ? সবাই চেষ্টা করবে। চলো, প্রথমেই আমরা হার স্বীকার করবো না জীবনে। আমি পারি না এই কথাটা প্রথমে কেউ বলবো না, আগে আমি দেখবো পারি কিনা, টেস্ট করে তো দেখি, চেষ্টা করে তো দেখি। চলো সবাই চেষ্টা করবে। চলো, যে কোনো কাজ, এই জুতোটাকে মুখে বলছি, সবাই আমরা চেষ্টা করব, ঠিক আছে? চলো, এরপর যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে প্রাণায়াম শেখাচ্ছি। ব্যায়াম হলো, এবার প্রাণায়াম শেখায়।
6টা মূল প্রাণায়াম আমি তোমাদের শেখাবো। প্রাণায়াম করলে কি হবে? প্রাণায়াম করলে আমাদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে। শুধুমাত্র খাবার খেয়েই শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায় এমন না, প্রাণায়াম করেও কিন্তু আমাদের শরীরের প্রাণ মানে বায়ুকে আমরা উজ্জীবিত করতে পারি। এই জন্য প্রথমে কি প্রাণায়ামটা শিখবো? ভস্ত্রিকা প্রাণায়াম। কি করে? সবাই মেরুদণ্ড সোজা করে বসেছো? চলো সবাই মেরুদণ্ড সোজা করে বসো। আমি যেন এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সবাই মেরুদণ্ড সোজা করে বসবো। চলো কি সুন্দর হয়েছে। চলো লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে নিঃশ্বাস ছাড়ো। কাউকে হাত তুলতে হবে না, আমি দেখাচ্ছি, কেউ হাত তুলবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে এক একটা প্রশ্চার। তো চলো সবাই বসবো, আমরা পদ্মাসনে সবাই বসেছি। এবার লম্বা করে নিঃশ্বাস নাও, কেউ হাত তুলবো না, লম্বা করে নিঃশ্বাস ছাড়ো। চলো সবাই শুরু করবো, অন্তত 3 থেকে 4 বার করবো। চলো, যদি আমরা লম্বা করে নিঃশ্বাস নিই, পৃথিবীতে আমরা যতদিন বাজি সুস্থভাবে নিঃশ্বাসই কেউ আমরা নিই না। লম্বা করে নিঃশ্বাস নিলে কি হবে? রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্র এমনিতেই ভালো হবে। এই জন্য আমি বারবার সবাইকে অনুরোধ করব যে এই স্কুলটাও খুব সুন্দর এবং ফাঁকা জায়গা, যতটা পারছেন এখানে অক্সিজেন নিয়ে নেন যত পারবেন, এমনিতেই দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমরা 80% মানুষ নিঃশ্বাস লম্বা করে নিতেই ভুলে গেছি। এই জন্য চলুন সবাই লম্বা করে নিঃশ্বাস নেবো, লম্বা করে নিঃশ্বাস ছাড়বো। রেসপিরেটরি ট্র্যাকের এখানে ছবি এখানে নেই, আমার সব ছবিগুলো টানানোর জায়গা নেই, তাই আমি টানাতে পারিনি। লম্বা করে নিঃশ্বাস নেন, লম্বা করে নিঃশ্বাস ছাড়ুন। তোমাদের সকলকে বলছি লম্বা করে নিঃশ্বাস নাও। কাজে মন বসবে, পড়াশুনোতে এনার্জি আসবে, কারণ অক্সিজেন লেভেল আমাদের শরীরে যত বাড়বে আমরা কাজ করার ক্ষমতা তত বাড়বে। শুধু খাবার খেলে অক্সিজেন লেভেল বাড়বে তা নয়, যত অক্সিজেন লেভেল বাড়বে স্বাভাবিকভাবে যে অক্সিজেন যায় তার 10 গুণ অক্সিজেন যাচ্ছে। তার মানে মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের মধ্যে যে কোষের শক্তিঘর তাকে অ্যাক্টিভ করবে। এই জন্য আমি বারবার বলছি লম্বা করে নিঃশ্বাস নেয় যেন ছেলেরা, লম্বা করে। চলো চলো সবাই, এই প্রাণায়ামটার নাম কি বললাম গো? এই প্রাণায়ামটার নাম কি বললাম? পদ্মাসনে তো বসতে বলেছিলাম, প্রাণায়ামটার নাম কি বলেছিলাম? ভস্ত্রিকা প্রাণায়াম। নেক্সট যে প্রাণায়ামটা শিখবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম নেক্সট প্রাণায়াম, ঠিক আছে? চলো সবাই, আমি তোমাদের উল্টো দিকে বসে আছি, নিজের নিজের ডান দিকে ছিদ্র বন্ধ করো, নিজের নিজের ডান দিকের। আমি বারবার বলছি আমি তোমাদের উল্টো দিকে বসে আছি, কিন্তু নিজের নিজের ডান হাত কোনটা? ডান হাত কোনটা? চলো ডান নাকে ছিদ্র বন্ধ করো, ডান নাকে ছিদ্র বন্ধ করো। আমি হাত দেখাচ্ছি কিন্তু তোমরা কেউ হাত তুলবে না। লম্বা করে বাঁ নাক দিকে আগে নিঃশ্বাস নিয়ে নাও। ডান হাত কোনটা তোমার? চলো লম্বা করে নিয়ে নাও, বাঁ দিকে নিঃশ্বাস নিয়ে নাও। আমাদের 5টা আঙুলের নাম আমরা সবাই জানি তো, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। 5টা আঙুলে 5টা নাম। এরপর এই অনামিকা আঙুল দিয়ে বন্ধ করব বাঁ দিকটা, দিয়ে ডান দিকে বুড়ো আঙুলটা ছেড়ে দিয়ে নিঃশ্বাস বের করে দেবো। দিলাম। এবার আবার ডান দিকে নিঃশ্বাস নিয়ে নেবো, ডান দিকটা বন্ধ করে বাঁ দিকে ছেড়ে দেবো। এবার নেওয়া ছাড়া কি বলেছিলাম? কি প্রাণায়াম করতে বলেছিলাম? দেখছো তো আমার কথা শুনছো না। চলুন সবাই করবো, আর একবার বলে দিচ্ছি। প্রথমে শুরু হবে বাঁ নাক দিয়ে। যারা পিছনে আছো তারা কিন্তু কেউ করছো না, পিছনে যারা আছে তাদেরকে বলবো সবাইকে করার জন্য। কিন্তু এই শিখতে টাকা দিয়ে শিখতে যাবে তখন। এটাই প্রাণায়াম। আমি আমার বাড়িতে আমার একটা এরকম আমার কাকুর ছোট্ট স্কুল আছে, সেখানে কেজি 4 পর্যন্ত আছে, চারুবালা শিশু মন্দির, আমাদের নিজেদের স্কুল। তো সেখানে আমি কিন্তু যোগাসন চালু করেছি, সুস্বাস্থ্য যোগাসন কেন্দ্র নাম দিয়েছি। প্রায় 4 মাস হয়ে গেল আমাদের যোগাসন চালু করা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যোগাসন কিন্তু টাকা দিয়ে শিখতে হবে। এই জন্য বলছি, কোনো জিনিস ফ্রিতে যখন কাউকে দেওয়া হয় তখন তার সম্মান দেবেন। ফ্রিতে যে জিনিসটা মানুষ পেয়ে যাবে তার সম্মান দেবেন। এই জন্য আমি বারবার অনুরোধ করব,
চলো সবাই বাঁ দিক দিকে আগে নিশ্চয় নিয়ে নেবো। বাঁ দিক নিজে নিজে বাঁ দিক, ডান দিকে বের করে দেবো। এবার নেওয়া ছাড়া কারোর হাত উঠবে না, শুধু আমার হাত উঠবে। আমি এটা বোঝানোর জন্য, কারণ দেখতে পাচ্ছে না বলে বোঝানোর জন্য হাতটা তুলছি, বাকি কেউ হাত তুলবে না। তো চলো নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। এই প্রাণায়ামটার নাম কি বললাম? এই প্রাণায়ামটার নাম কি বললাম? এই যে গার্জিয়ানরা আমরা ছেলেদেরকে বলি তোদের কিছু মনে থাকে না, দেখুন গার্জিয়ানদেরও মনে নেই, ভুলে যাচ্ছে। এই যে প্রাণায়ামটার নাম বললাম অনুলোম বিলোম, বলেছিলাম অনুলোম বিলোম। তো এই অনুলোম বিলোম প্রাণায়াম করলে কি হবে? প্রথমত মাইগ্রেন পেন কমে যাবে। মাইগ্রেন পেন কি? মাথায় অসহ্য যন্ত্রণা কার কার হয়? মাথায় অসহ্য যন্ত্রণা কার কার হয়? আধ কপালি বলা হয়। আধ কপালি সমস্যা কার কার আছে? এক মা হাত তুলেছেন। আর কারো সমস্যা আছে আধ কপালি? দেখুন দেখুন ছেলেগুলোর অবস্থা দেখুন। আমরা যদি মাথায় বাজে, মাথায় বাজে, মায়ের মাথায় বাজে, মাথায় বাজে, কখন মাথায় বাজে? গোপাল এই মাথায় বাজে, কখন মাথায় বাজে? সব সময়, যখন তখন মাথায় বাজে। দেখুন যখন তখন মাথায় বাজে বলছে। এই বাচ্চাদেরই অবস্থা চিন্তা করুন। তাহলে এই রোগকে যদি আমরা পুষে রাখি, একে যদি নিরাময় না করি, কি অবস্থা হতে পারে? তাহলে যে প্রাণায়াম করছেন, এই প্রাণায়ামের দ্বারা মাইগ্রেন পেন কমবে। আধ কপালি, এই কপালের আধখান থেকে সাংঘাতিক বেদনা। একজন মা হাত তুলেছিলেন, বাকি ছেলেরাও হাত তুলছে অনেকে। তো চলো সবাই, যাদের যাদের মাইগ্রেন পেনের সমস্যা আছে, মাথায় যন্ত্রণা হয়, তাদেরকে বারবার বলবো প্রাণায়াম করুন, যতক্ষণ পারবেন করুন। 5, 7, 8, 10, 15, যতক্ষণ। টিভি দেখতে দেখতে করতে পারেন, গান শুনতে শুনতে করতে পারেন। সময় নেই, রান্না করতে করতে তো আর হবে না, তো টিভি দেখতে দেখতে করতে পারেন। যে কোনো কাজ করতে করতে যদি মনে হয় করতে পারেন। এইদিকে সোজা হয়ে বসে, আস্তে আস্তে আস্তে, একটু চুপ করো। আর খানিকক্ষণ আমাকে সাহায্য করো, আমি ছেড়ে দেবো। এবার ছেড়ে দেবো, আর ডিস্টার্ব করবো না তোমাদের, ছেড়ে দেবো, আর ডিস্টার্ব করবো না। আর এই মানুষ আর আসবে না তোমাদের, ডিস্টার্ব করতে আর আসবে না। এই জন্য একটুখানি শুনে নাও, কষ্ট হলে শুনে নাও। আমাদের কিরাতার্জুন বলে একটা গ্রন্থ আছে, সেখানে বলছে হিতং মনোহারিক দুর্লভং বলছে। তার মানে কি জানেন? হিতকর আর মনোহর বাক্য জীবনে একসঙ্গে কোনোদিন হবে না। যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা কোনোদিন মনোহর হবে না, আর যে জিনিসটা মনোহারি হবে সেই জিনিসটা জীবনে কোনোদিন হিট করবে না। মানে যেটা আপনার খেতে খুব ভালো লাগবে সেটা আপনার হিট করবে না। ফুচকা, চাউমিন, পিৎজা, বার্গার খুব ভালো লাগবে খেতে, কিন্তু আপনার মনোহারি হবে না, সেই জিনিসটা হিতকারী হবে। এই জন্য এইটা কোনো দিনই আমাদের ভালো লাগবে না, কিন্তু শুনলে করলে আমাদের ভালো হবে। এরপর যে আমরা প্রাণায়ামটা করব সেটা হচ্ছে কপালভাতি। মনে থাকবে আগে কি নাম বললাম? কপালভাতি। চোখ দিয়ে নিঃশ্বাস বের করে দেওয়া, আবার নিঃশ্বাস নেওয়া। আমি একটু দাঁড়িয়ে করছি, তোমরা কেউ উঠবে না, আমি এটা দাঁড়িয়ে দেখাচ্ছি। এই প্রাণায়ামটার নাম বলছি কপালভাতি, ঠিক আছে? আচ্ছা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, তাহলে হবে, অসুবিধা নেই। আপনি টিফিন খাইয়ে আর লাগবেন না? টিফিন খেলে আর তো করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে শিখিয়ে দেন, ঠিক আছে। তাহলে আর মনস্থির ভাবে আর বসবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়ে যাচ্ছে নাকি সেটা ভয় লাগে। আচ্ছা তোমাদের ভালো লাগছে? কই ভালো লাগছে? তা সবার সঙ্গে কথা বলছো তোমরা, কি করে ভালো লাগছে? তাহলে যে জিনিস ভালো লাগে সেই জিনিসটা এক দিয়ে দেখো। আচ্ছা টিভি দেখতে ভালো লাগে? সিনেমা দেখতে ভালো লাগে? তখন কথা বলো, মানে সব জায়গায় কথা বলো।
আজকে শেষে দুটো শ্লোক শেখাবো তোমাদের জন্য, ছাত্রদের কি করা উচিত কি করা উচিত। শেষে দুটো শ্লোক শোনাবো, চাণক্য। ঠিক আছে, সবাই রাজি? চলো, যে আমি প্রাণায়ামটাকে শিখিয়ে দিই। তাহলে দুটো প্রাণায়াম আমি আপনাদের শেখালাম। কি কি প্রাণায়াম শেখালাম? কি শেখালাম প্রাণায়াম? দেখছো কি কি প্রাণায়াম শেখালাম গো? একটা শেখালাম অনুলোম বিলোম, আর একটা শেখালাম ভুলে যাচ্ছে এর মধ্যে। চল, এরপর যে প্রাণায়ামটা শিখবো সেটা হচ্ছে, চলো আস্তে আস্তে আমরা শিখি। অনুলোম বিলোমটা শিখেছো সবাই? নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া। চলো কপালভাতি, এর পরের যে প্রাণায়ামটা শেখাচ্ছি কপালভাতি, কি করে স্টোপ দিয়ে নিঃশ্বাস বের করে দাও এবং নিঃশ্বাস নেওয়া। চলো সবাই করবো, চলো সবাই করবো। এই যে সবাই এইদিকে, চলো সবাই করবো। ঘাড় নড়বে না, শুধু মধ্যপ্রদেশ অর্থাৎ পেট নড়বে। আগে নিঃশ্বাসটা বের করে দাও। নাকের ডগায় মাছি বসলে যেমন ভাবে বের করে দাও সেভাবে বের করো। চলো বের করো, অটোমেটিকলি নিঃশ্বাস ঢুকে যাবে। কপালভাতি করলে কি হবে? কপালভাতি করলে আমাদের শরীরের ভিতরের অঙ্গগুলোকে অ্যাক্টিভ করবে, ভিতরের অঙ্গগুলোকে অ্যাক্টিভ করবে। চলো সবাই আমরা করব। এটার নাম কি বললাম? কপালভাতি। চলো করবো, করো। সেকেন্ডে একবার করে করতে পারো, কিংবা যখন ফার্স্ট হবে তখন সেকেন্ডে দুবার করো। ধীরে ধীরে সেকেন্ডের কাঁটা, মিনিটে ঘড়ির কাঁটা যেমন একবার করে করো। চলো সবাই করো। মেরুদণ্ড সোজা করে বসবো সবাই। এরপর যে প্রাণায়ামটা করবো, তাহলে এইটার নাম কপালভাতি। এরপর যে প্রাণায়ামটা করছি সেটা হচ্ছে ভ্রামরি, মানে হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন। ভ্রমরের মতো গুঞ্জন কি করে করা যাবে? তো চলো সবাই করব। বুড়ো আঙুলটা কানের মধ্যে রাখবো, বুড়ো আঙুলটা কানের মধ্যে থাকবে, তিনটে আঙুলকে নাকের পাশে, এই অংশটা মধ্য আঙুলটা থাকবে চোখে এবং তার দুটো নিচে থাকবে, এবং তর্জনী আঙুলটা থাকবে কপালে। নিঃশ্বাস আগে নিয়ে নেব। ভ্রামরি মানে হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন। যাদের যাদের মাথার যন্ত্রণা হচ্ছে, পড়াশোনাতে মন লাগছে না, তাদের জন্য এই প্রাণায়াম। যাদের যাদের পড়তে ভালো লাগে না, আচ্ছা পড়তে কার কার ভালো লাগে না একটু হাত তোলো তো। পড়তে কার কার ভালো লাগে না? আচ্ছা তোমার পড়তে ভালো লাগে না? যা প্রতিদিন একই জিনিস পড়তে ভালো লাগে? ভালো লাগে। চলো, পড়তে আমারও ভালো লাগতো না, কিন্তু না পড়লে তো হবে না। আমারও পড়তে ভালো লাগতো না। একঘেয়েমি পড়াশোনা কি ভালো লাগে? সবার ভালো লাগে না নিশ্চয়। আচ্ছা কার কার পড়তে ভালো লাগে হাত তোলো তো। লাগে না তো হাত। হাত নামাও। আচ্ছা কার কার ঝগড়া করতে ভালো লাগে হাত তুলতে? আচ্ছা কার কার মারামারি করতে ভালো লাগে? এই তোমাদের মতো আমারও মারামারি করতে ভালো লাগে। তোমাদের মতো আমারও পড়তে ভালো লাগতো না, কিন্তু মুশকিলটা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো? সবাই বসো। যদি পড়াশোনা না করো তাহলে জীবনে তো কিছু শেখা যাবে না। এই যে আমি আজকে এসছি, আমাকে আজকে নিয়ে আসা হয়েছে, তো আমি যে কথাগুলো বলছি তাহলে তো আমাকে আগে শিখতে হয়েছে। তাহলে তুমি যদি না শেখো তাহলে সমাজে কেউ তোমাকে কি করবে না? সম্মান দেবে না। কি বলছি বুঝতে পারছো কি পারছো না? যদি তুমি না পড়ো, যদি তুমি না শোনো, তাহলে তোমার কথা কেউ শুনবে না।
এই জন্য পরকে তোমার কথা শোনানোর জন্য তোমাকে আগে নিজে পড়াশোনা করতে হবে, শিখতে হবে, ব্যায়াম চর্চা করতে হবে, খেলতে হবে, নানা রকম সব কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, চলো তাহলে ভ্রামরী প্রাণায়াম মনে থাকবে। চলো সবাই আরেকবার করবো ভ্রামরী প্রাণায়াম। দুটো বুড়ো আঙুলটা রাখবো কানে, চোখে রাখবো তর্জনী আঙুলটা কপালে এবং বাকি তর্জনী নিচে রাখবো। চলো আস্তে আস্তে লম্বা করে নিঃশ্বাস নিয়ে নেবো আগে, মুখ বন্ধ করে শব্দ হবে। ভ্রমরের মতো গুঞ্জনকে এক কথায় ভ্রামরী বলে। আমাদের এই অংশে যে সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে। এই জন্য মাদেরকে বলবো অবশ্যই বাচ্চাকে ভ্রামরী প্রাণায়াম করাবেন। যাদের যাদের পড়াশোনাতে ভালো লাগে না, অ্যাক্টিভ ভাব নেই, তাদের অ্যাক্টিভ ভাব আছে। চলো এই প্রাণায়ামটার নাম কি বললাম? ভ্রামরী প্রাণায়াম। চলো এরপর আমি তোমাদের থাইরয়েডের জন্য যে সমস্যাটা বলেছিলাম তার জন্য উজ্জায়ী বলে একটা প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি। যার যার থাইরয়েডের সমস্যা আছে উজ্জায়ী প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি। চলো গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। তো চলো সবাই রেডি, গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। সবাই একসঙ্গে আসতে পারে, ভয়ের কোনো কারণ নেই। গলাটাকে একটু টাইট করে নাও, নিঃশ্বাসটাকে বের করে দাও, গলাটাকে একটু টাইট করে নাও, দিয়ে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাও। গলার এই যে থাইরয়েড গ্রন্থি আছে এইটার উপরে প্রেসার পড়বে এবং অ্যাক্টিভ হবে, এবং যার যার থাইরয়েডের সমস্যা আছে এই রোগ মিটবে এই প্রাণায়ামের দ্বারা। আর একবার দেখিয়ে দিচ্ছি আমি, চলো সবাই একসঙ্গে করো, গলাটাকে টাইট করো এবং ডান দিকে ছিদ্রটা বন্ধ করে বাম দিকে হাওয়াটাকে বের করে দেবো। আর একবার লাস্ট সবার জন্য আর একবার, এই প্রাণায়ামটার নাম কি বললাম? উজ্জায়ী প্রাণায়াম। এর দ্বারা কি সারবে? এর দ্বারা যার যার থাইরয়েডের সমস্যা আছে সারবে। কিভাবে করব চলো একবার দেখিয়ে দিচ্ছি। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ভিতরের দিকে ঢোকাবো। গলাটাকে টাইট করে নাও, আগে নিঃশ্বাস পেট থেকে বের করে দাও, বের করে দিয়ে ফাঁকা হয়ে যাবে পেট। এবার গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাও। ঠিক আছে, এরপর উদ্গীত প্রাণায়াম। সবাই মুখ দিয়ে একবার ওমকার শব্দ করব। চলো সবাই একসাথে বসে যাও, একটু পদ্মাসনে সবাই বসে যাও, পদ্মাসনে সবাই বসে যাও, সবাই পদ্মাসনে বসে যাও সবাই, হ্যাঁ পদ্মাসনে বসে যাও সবাই। এবার আগে সবাই নিঃশ্বাস নিয়ে নাও, সবাই নিঃশ্বাস নিয়ে নাও। হাত দুটোকে হাঁটুর মধ্যে রাখো, হাত দুটোকে হাঁটুর উপরে রাখো, এইভাবে হাত দুটোকে হাঁটুর উপরে রাখো। এখন তোমরা যে আসনটাতে বসে আছো এর নাম হচ্ছে পদ্মাসন বা পদ্মাসন। ঠিক আছে, চলো সবাই নিঃশ্বাস নিয়ে নাও, মুখ দিয়ে ওমকার শব্দ হবে। সবাই নিঃশ্বাস নিয়ে নাও, সবাই নিঃশ্বাস নিয়ে নাও। দ্বিতীয়বার, লাস্ট বার। চলো সবাই লম্বা করে নিঃশ্বাস নিয়ে নাও, আগে ভেতরে ঢুকিয়ে নাও নিঃশ্বাস। প্রাণায়াম করো তাহলে কি হবে? মন স্থির হবে। এবার শোনো, আমি তোমাদের আগেই বললাম, আস্তে 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 সবাই আমার দিকে তাকাও। আমি তোমাদের আগেই বললাম একটা শ্লোক আমরা সবাই একসঙ্গে বলবো, ঠিক আছে? সবাই একসঙ্গে একটা শ্লোক বলবো। সবাই বলো, চঞ্চলম
সবাই আগে আমার দিকে তাকাও, সবাই আগে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও সবাই, সবাই আমার দিকে তাকাও, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, ঠিক আছে? বলো, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদ্দৃঢ়ং তৈষাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্থাৎ এই মন খুব চঞ্চল। কতটা চঞ্চল জানো? বাতাসের থেকেও চঞ্চল। সেটা কিরকম জানো? ঘরের দরজা জানলা লাগিয়ে দিলে বাতাসটা এক জায়গায় থাকবে, কিন্তু তোমাকে ঘরের ভিতর ভরে দিলে তোমার মনটাকে ঘরের ভিতর বেঁধে রাখা যাবে। এই জন্য মধুসূদনকে অর্জুন বলছে মনটা এত চঞ্চল, তাহলে একে কি করে স্থির করা যাবে? তার উত্তর বলছে গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 35 নম্বর। সবাই আমার সঙ্গে বলবে, অসংশয়ং। আস্তে আস্তে সবাই আমার সঙ্গে বলো, অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলং মনোদুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন গৃহ্যতে। তার মানে কি? মনকে যদি স্থির করতে হয় তাহলে অভ্যাস আর বৈরাগ্যের দরকার। সেটা কিরকম জিনিস? তোমার ভালো লাগছে না তবুও তুমি পড়তে বসো, কারণ এটা অভ্যাসে পরিণত হবে। যেমন বলি না, এটা তার অভ্যাস হয়ে গেছে, খারাপ কথা বলতে বলতে এটা তার অভ্যাস হয়ে গেছে। সেই জন্য অভ্যাস করা দরকার। ভালো কাজ, সকাল ওঠা। কে কে সকালে উঠতে পারো মা বাবা না ডাকলেও? বাহ, খুব ভালো। মা বাবা না ডাকলেও কে কে উঠতে পারো? আরেকবার হাত তোলো। সবাই তো মোটামুটি উঠে যাও, হাত নামাও। তোমাদের স্কুল কটা থেকে শুরু হয়? 11টা। তোমাদের স্কুল কটা থেকে শুরু হয়? এখানে স্কুল কটা থেকে শুরু হয়? আচ্ছা, স্যার দেখে জিজ্ঞাসা করি, স্যার কষ্ট ছিল। তোমাদের তো এটা মনে রাখা দরকার। কেউ তো বাইরে গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের স্কুল কটা থেকে শুরু হয়, কি বললো? 8:30 মনে থাকবে। কি বলবে এবার থেকে? 8:30 মনে থাকবে। আচ্ছা, কটায় ছুটি হয়? তোমাদের ছুটি কটায় হয়? 9:30। তাই তো নাকি স্যার? 11:30 ছুটি হয়। 8:30 চালু হয়, 11:30 ছুটি হয়। মনে থাকবে সবার, না ভুলে যাবে? তাহলে তোমাদের যে কাজটা ভালো লাগছে না, সকাল সকাল ওঠা এখন থেকে অভ্যাস করবে। সবাই আগে আগে উঠে যাও, কিন্তু এবার থেকে অভ্যাস করবে। এবার আমি তোমাদের দুটো নিয়ম শেখাচ্ছি। তোমরা আমাকে কেউ সাহায্য করছো না। প্রথমত এই আসতে সবাই আমার দিকে দাঁড়াও। আচ্ছা, তোমাদের ক্লাস বন্ধ করে দেবো? তোমাদের আমি প্রথমে বলেছিলাম আমাকে একটু সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করছে না। এবার কিন্তু আমি মার দেবো, কিন্তু আর ক্লাস শেষ হয়ে যাবে এবার সামনে। এবার কিন্তু আমি তোমাদের দুটো নিয়ম শেখাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে জল পান করার নিয়ম শেখাবো, খাবার খাওয়ার নিয়ম শেখাবো। এগুলো আমাদের জানা খুব দরকার। যদি জল উল্টো পাল্টা ভাবে খাওয়া হয়, উল্টো পাল্টা নিয়মে খাওয়া হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আচ্ছা, সবাই জল পান করো। আচ্ছা, জল খাওয়া হয় না জল পান করা হয়? তাহলে খাওয়া কি হয়? খাবার খাওয়া হয়। একদম। কি নাম বলো, শুনতে পেলাম? নুসরাত বলেছে খাবার খাওয়া হয়, জল পান করা হয়। পান করা আর খাবার খাওয়ার মধ্যে পার্থক্য কি? তাহলে খাওয়া আর পান করার মধ্যে পার্থক্য কি? খাওয়া সেই জিনিসটাকে বলবো যেটা দাঁতের প্রয়োজন হবে, যেটার জন্য দাঁতের প্রয়োজন হবে না সেটাকে খাওয়া বলে না, পান করা বলে। যেমন জল খাওয়ার জন্য কি চেবাতে হয় নাকি? জলকে চেবাতে হয়? কে জল চেবাও? কেউ চেবাও না। আচ্ছা, তাহলে জলকে পান করা হয়, মনে থাকবে? খাবার খাওয়া হয়, মনে থাকবে? চলো,
তাহলে এই জল পান করার আমি কিছু নিয়ম বলছি। সকালে উঠে উঠে প্রথম কাজ হবে আমাদের হালকা গরম জল পান করার। আচ্ছা, তার আগে জিজ্ঞাসা করেনি পায়খানা কার কার ক্লিয়ার হয় না? পায়খানা কার কার ক্লিয়ার হয় না? সবার ক্লিয়ার হয়? আমি যদি গার্জিয়ানরা থেকে থাকেন তাহলে বলবো এটা কিন্তু একটা বড় মারাত্মক সমস্যা, আর এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু সমস্যা, এটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে। দীর্ঘদিন যদি চলতে থাকে, বাবা মাদেরকে আমি গার্জিয়ানদেরকে বলবো অবশ্যই এটার প্রতি নজর দেবেন। তাহলে কি রকম নজর দেবো? আসলে ওদেরও মানে দোষ দেওয়া যায় না, কারণ এতক্ষণ আটকে রাখা ওদের পক্ষে সম্ভব নয়। তো আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। যাদের যাদের পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য বলবো সকালে উঠে উঠে হালকা গরম জল পান করবে। কি বললাম? সকালে উঠে উঠে হালকা গরম জল পান করবে। যাদের যাদের কনস্টিপেশন মানে হচ্ছে পায়খানা ঠিকঠাক না হওয়া, কোলাইটিস মানে হচ্ছে অতিরিক্ত পায়খানা হওয়া, একসঙ্গে 8-10 বার করে পায়খানা চলে যাচ্ছে, এটা যে কোলাইটিস বলা হয়। তো যাদের যাদের পায়খানা ঠিকঠাক হচ্ছে না তাদেরকে প্রথমে বলবো সকালে উঠে উঠে, সকাল অনেকের অনেক টাইমেই হয়, কারোর 8টার সময় হয়, কারোর 9টার সময় হচ্ছে সকাল, কারোর 12টার সময় সকাল হচ্ছে, মানে সকাল হওয়ার কোনো ঠিক নাই। সূর্য ওঠার আগে কাল থেকে ওঠার চেষ্টা করবে। কেউ যেন সূর্য ওঠার আগে তোমাকে বিছানায় থাকতে না দেখা যায়। আমি বারবার বললাম ভালো জিনিসগুলো অভ্যাস করতে হয়, ভালো সকালে ওঠা, খাবার ঠিক টাইমে খাওয়া, জল ঠিক টাইমে পান করা, এগুলোকে অভ্যাস করতে হয়। আর খারাপ জিনিসগুলো আমাদের এমনি এমনি অভ্যাস হয়ে যায়। অন্যকে খারাপভাবে কথা বলা, অন্যকে হিংসা করা, অন্যের সম্বন্ধে ক্ষতি চাওয়া, এই খারাপ গুণগুলো আমাদের এমনিতেই চলে আসে। তাই তোমাদেরকে বলবো ভালো জিনিসগুলোকে অভ্যাস করতে হয়। ভালো জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে সকালে তাড়াতাড়ি ওঠা। কখন উঠবে? সূর্য ওঠার আগে সবাই উঠে যাবে। আমাকে কথা দাও, সবাই উঠবে? চলো, রেকর্ডিং হচ্ছে কিন্তু, এরপর আমি বাড়ি গিয়ে দেখে আসবো কিন্তু আবার, ঠিক আছে? এখানে হ্যাঁ বলছো, তারপরে কিন্তু মাদেরকে আমি গিয়ে বলবো। সকালে উঠেই প্রথমে কি কাজ হবে? হালকা গরম জল পান করা। কি করলে কি হবে? যার যার কনস্টিপেশনের সমস্যা আছে বা পায়খানা ঠিকঠাক হয় না, তার পায়খানা ঠিকঠাক হবে। জল পান করার সময় বলা হচ্ছে যে খাবার খাওয়ানোর পর পর মাদেরকে বলবো বাচ্চাকে জল পান করাবেন না সঙ্গে সঙ্গে। কি হবে তাহলে? বাচ্চারাও জেনে রাখো কি হবে। তুমি এখনই খাবার খেলে স্কুল যাওয়ার সময় উঠবে দেরিতে, তাড়াতাড়ি খাবে, মা তোমাদেরকে জোর করে খাওয়াবে, খেতে হবে, তোমরা খেতে চাইবে না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে প্রত্যেকদিন সকালে। আমার ছেলেকে নিয়ে এই সমস্যা হতো, আর এখন অনেক কমে। তাকে স্কুল নিয়ে যাওয়ার সময় এই সমস্যা, একই রকম সমস্যা হতো। খাবার খাওয়ার পর পরই যদি জল খাও বা লিকুইড জাতীয় কোনো জিনিস খাও তাহলে কি সমস্যা হবে শোনো এবার। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে প্রাতে উত্থায় পিবেত বারি, মধ্যান্তে পিবেত চক্রম, নিশান্তে পিবেত উষ্ণম দুগ্ধম, এদেশে যদি ক্রিয়াতে তবে বৈদেশ্য কিং প্রয়োজনম, খাদ্যান্তে বিষম বারি। চরক সংহিতার সূত্র শোনাচ্ছি। ভারতবর্ষের চরক, সুশ্রুত এরা গ্রন্থ লিখে গেছেন এর জন্য। সুশ্রুত লিখে গেছেন সুশ্রুত সংহিতা, চরক লিখে গেছেন চরক সংহিতা। এখানে থেকে আমি নিয়মগুলো শোনাচ্ছি, একটাও আমার কথা নয়। যেগুলো শোনাচ্ছি বা বলে যাচ্ছি একটাও আমার কথা নয়। আমি ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্রকে চাইছি মানুষ শুনুক, জানুক, এই অনুযায়ী দিনচর্চাকে ঠিক করুক, খাদ্যাভ্যাসকে ঠিক করুক, সুস্থ থাকবে। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে খাদ্যান্তে বিষম বাড়ি। তার মানে কি? খাদ্যান্তে মানে খাদ্যযুক্ত অন্তে, মানে খাবার খাওয়ার পর পরই যদি বাড়ি, বয়াকার রহস্যই বাড়ি মানে হচ্ছে জল, যদি জল খায় তাহলে বিষ হয়ে যাবে। কেন বিষ হয়ে যাবে? আমরা যেই খাবার খেলাম, খাবার কোথায় যায়? খাবার খাওয়ার পর পরই কোথায় যায় বললাম? পাকস্থলিতে যায়। খাবার খাওয়ার পর পরই প্রথম যায় কোন জায়গায় বললাম? পাকস্থলিতে যায়, মনে থাকবে? সেখানে খিচুড়ির মতো তৈরি হয়। তারপর যেটা প্রয়োজন বৃহদন্ত ক্ষুদ্রান্তের মাধ্যমে শরীর নিয়ে নেয়, বাকিটা মল আকারে বের করে। তাহলে যখনই তুমি জল খাবে, তারপরে যখনই তুমি খাবার খাবে সঙ্গে সঙ্গে জল খাবে,
অগ্নি খাবার হজম না হয়ে বদ হজম হতে শুরু করবে। এই জন্য যাদের যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, চোঁয়া ঢেকুরোটা, এই জাতীয় যাবতীয় পিত্ত জাতীয় রোগের সমস্যা আছে, আমি অনুরোধ করব মিনিমাম 8 ঘন্টা পরে জল খাওয়ানোর জন্য। মিনিমাম 8 ঘন্টা। যদি থাকতে না পারছেন তাহলে অভ্যাস করে নেবেন আস্তে আস্তে ধীরে ধীরে। যাদের যাদের গার্জেনদেরকে বিশেষ করে বলবো, খাবার খাওয়ার পরই সন্তানকে জল পান করানোর অভ্যাস করাবেন না। কখন করাবো? থাকতে না পারছে 1 ঢোক 2 ঢোক দিলেন ঠিক আছে, কিন্তু ঢক ঢক করে যেন জল না খায়। কখন খাবে? মিনিমাম 8 ঘন্টা। বাচ্চা অতক্ষণ থাকতে পারবে না, তো মিনিমাম 15 মিনিট পর দেন। তো জল পান করা দ্বিতীয় নিয়ম আমি আমাদের বললাম, খাবার খাওয়ার পরই জল পান করব না। এবার জল যখন পান করব, কেউ দাঁড়িয়ে জল পান করব না। কেন? কি হবে দাঁড়িয়ে জল পান করলে? জীবনে হাঁটু ব্যথা কমবে না। কেন কমবে না? এবার আমাদেরকে বলছি। দাঁড়িয়ে কেউ জল পান করব না। কিভাবে জল পান করব? যতটা পারবো বসে, যদি পদ্মাসনে বসতে পারি মেরুদণ্ড সোজা করে বসবো, নইলে একে বলা হয় উঁচুরু ব্যাট না। সকাল সকাল যাদের পায়খানা লাগে না তাদেরকে বলবো হালকা গরম জল নিয়ে এইভাবে বসে বসে পান করতে, কিছুক্ষণ পরই পায়খানা লেগে যাবে। গায়ে দেওয়ার পজিশন সবাই বুঝতে পারছে নিশ্চয়? একে হিন্দিতে বলা হয় উখরু ব্যাটনা। কি বললাম? উখরু ব্যাটনা। কি বললাম? উখরু ব্যাটনা। ঠিক আছে? তার মানে এই পজিশনে বসে জল পান করবে, মনে থাকবে। এবার তাহলে জল পান করার জন্য বলে দিই, বাচ্চাদেরকে ভুল করেও ঠান্ডা জিনিস পান করতে দেবেন না। জানি আপনার বাড়িতে ফ্রিজ আছে, আপনি অনেক কিছু টাকা দিয়ে কিনে এনেছেন বাড়িতে। আমার বাড়িতে যে ফ্রিজটা ছিল সেদিন কিছুদিন আগেই দিয়ে দিলাম একজন। যত গন্ডগোল ওখান থেকে আসছে আমার অজান্তেই। এই জন্য বললাম জ্ঞান আমাদের সব থেকে আগে দরকার। এই জন্য গীতাতেও একই কথা বলছে, নহি জ্ঞানেন সদৃশ পবিত্রমেব বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র জিনিস কিছু নেই, আর অজ্ঞানতার মতো শত্রু নেই। এই জন্য বারবার বলছি, ফ্রিজ আছে আপনার বাড়িতে ভালো কথা, ফ্রিজটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ওষুধের জন্য। আজকে আমরা ডেকে ডেকে বাড়িতে নিয়ে এসেছি, রান্না করা খাবার ভরে দিচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, দুধ ভরে দিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস এনে ভরে দিচ্ছি, খাওয়াচ্ছি। আমি আবার বললাম ফ্রিজের খাবারের মধ্যে কি বিষাক্ত জিনিস থাকে বললাম? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, মনে থাকবে? কি কি বললাম? ক্লোরিন আর কার্বন ডাই অক্সাইড, মনে থাকবে? এই যে বিষাক্ত ফ্রিজের গ্যাস, এর মধ্যে এই আছে। এবার আপনি ওই খাবারটাকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ভরে রেখে দিচ্ছেন, সেই খাবারটা কি বিষাক্ততায় পরিণত হচ্ছে একটা ভেবে দেখুন। আপনার অজান্তেই আপনার বাচ্চার মধ্যে আপনি বীজ ঢুকিয়ে দিচ্ছেন। ভাবছেন তো দাম দিয়ে ফ্রিজ কিনে নিয়ে এসেছি, খাবো না, খান। তো খেলে কি কি সমস্যা হবে বারবার বলে দিচ্ছি। যে ঠান্ডা পানীয় পান করবেন, পায়খানা ক্লিয়ার হবে না, বলে দিয়ে যাচ্ছে এখান থেকে, মিলিয়ে নেবেন। যে কোল্ড ড্রিঙ্কস পান করবেন, ঠান্ডা পানীয় পান করবেন, জীবনে পায়খানা ক্লিয়ার হবে না। কেন ক্লিয়ার হবে না এবার বুঝে নেন ভালো করে। আপনি জলটা এবং এর মারাত্মক, ঠান্ডা পানীয়ের মারাত্মক কি হতে পারে দেখুন। আপনি জলটা পান করলেন, চলে গেল পাকস্থলিতে। পাকস্থলিতে আমাদের শরীরের ন্যাচারাল টেম্পারেচার কত আমরা সবাই জানি তো? আমাদের শরীরের ন্যাচারাল টেম্পারেচার মানে হিট কত আমরা জানি তো? 98 ডিগ্রি ফারেনহাইট আমরা সবাই জানি তো? এই চিন্তা করুন, এই আস্তে 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 কথা বলো না। জিনিসগুলো দেখুন কত ইম্পর্টেন্ট। আমাদের ভারতবর্ষে মুনি ঋষিরা খুঁজে খুঁজে বের করেছে এগুলো। আজকে আমাদের একটু টাকা হচ্ছে, ফ্রিজ কিনে নিয়ে চলে আসছি, এই কিনে নিয়ে চলে আসছি, উল্টো পাল্টা খাবার কিনে নিয়ে এসে বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। কি মারাত্মক হতে পারে দেখুন। আপনি জলটা যখনই পান করলেন, পেটে গেল, ঠান্ডা জিনিস চাইবে শরীরকে ঠান্ডা করতে। আর আমাদের শরীরে গরম জিনিস, যেই আপনি ঠান্ডা জিনিস খাচ্ছেন, শরীরের বিভিন্ন জায়গা থেকে টেম্পারেচার ছুটে আসবে ওই জলটাকে গরম করার জন্য। ঠান্ডা জলকে গরম করার জন্য টেম্পারেচার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসবে। তার ফলে আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। কেন হতে পারে? এই গরম ভাবটা কিন্তু ছুটে আসছে, ভালো করে দেখুন। পেটের এই গরম ঠান্ডা জলটাকে গরম করার জন্য ছুটে আসছে। আজ আমরা শাওয়ারে চান করি, বাড়িতে শাওয়ার প্রত্যেকের আছে, এর কি মারাত্মক পরিণতি হতে পারে দেখে রাখুন। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে স্নান করার নিয়মে বলা হচ্ছে আগে নিচে থেকে স্নান করা উচিত। আগে আমরা এই জন্য দেখবেন আগে পুকুরে স্নান করতো, আগে
হাঁটু পর্যন্ত ডোবাতো, তারপরে কোমর পর্যন্ত ডোবাতো, তারপরে ঘাট, তারপরে মাথা। এখন ডাইরেক্ট মাথাতে জল পড়ছে, প্রথমে মাথাতে জল পড়ছে। তার মানে কি হবে, যে মাথাতে জল পড়বে ঠান্ডা জল, অমনি গোটা শরীর থেকে টেম্পারেচার ছুটে যাবে ওই ঠান্ডা জলটাকে গরম করার জন্য। তার ফলে ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। এখন খবরে পেপারে দেখছেন স্নান করতে গিয়ে মারা যাচ্ছে, ছেলেপেলেরা খেলতে গিয়ে মারা যাচ্ছে, জগিং করতে গিয়ে মারা যাচ্ছে। খবর শুনতে পাচ্ছে না, পেপারে দেখতে পাচ্ছে না। এর কি মারাত্মক কারণ, এই জন্য এর বিজ্ঞানসম্মত কারণ জেনে নিন। যেই আপনি শাওয়ারে চান করবেন কিন্তু মারাত্মক। সেই জন্য শাওয়ারে মাথায় জল নেওয়ার আগে আগে পাগুলোকে ভেজান, কোমরটাকে ভেজান, শরীরটাকে ভেজান, তারপর মাথাতে জল। প্রথমেই মাথাতে জল নয়। এই জন্য দরকার হলে শাওয়ার বন্ধ করে দিন। এখন আমরা তো অনেকে মনে হচ্ছে একে তো ডেকে আচ্ছা বিপদে পড়লাম, শীতকালে বললাম থেকে ডেকে, এ তো সবই বন্ধ করে দেওয়ার কথা বলছে। আমাদের ভারতবর্ষের যে কালচার, সে কালচার তো আর নেই, খাদ্য পাল্টে গেছে, সব পাশ্চাত্য রীতিনীতি সব চলে আসছে। সেই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব যে জল খাবার নিয়মগুলো মেনে চলুন। এবার আমি খাবার খাওয়ার 3টে নিয়ম বলে আর বেশিক্ষণ আপনাদের ডিস্টার্ব করব না। এই আসতে সবাই আমার দিকে তাকাও। যাদের যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সমস্যা হচ্ছে তাদেরকেও বলছি, যাদের হচ্ছে না তাদেরকেও বলছি, খাবার খাওয়ার সময় আমার পাল্লা লিলি না, এরা খুব ভালো ছেলে, এরা খুব ভালো ছেলে, আর বিরক্ত করবে না, আশা করি, তাই তো? এরা কথা দিয়েছে আমার, আর বিরক্ত করবে। খাবার খাওয়ার 3-4টে নিয়ম বলে দিচ্ছি, দিয়ে ছেড়ে দেবো এবার, আর বেশিক্ষণ আটকাবো না আপনাদের। খাবার খাওয়ার জন্য আমি প্রথমত বলছি যে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান। গোগ্রাসে খাবেন না। গোগ্রাসে খাওয়া মানে গরুর মতো খাওয়া। গরুরও হুঁশ বুদ্ধি আছে, কিরকম খায় দেখবেন। গরু প্রথমে তাড়াতাড়ি খায়, তারপরে জাবর কাটে। আমাদের জাবর কাটার কোনো সিস্টেম নেই। এই জন্য বলবো যে অল্প খান, চিবিয়ে চিবিয়ে খান। কেন চিবিয়ে চিবিয়ে খেলে কি সমস্যা হবে? গ্যাসের সমস্যা হবে না। কেন হবে না? আমরা যদি কেনটাকে ধরতে পারি তাহলে সমস্যা সব মিটে যাবে। কেন হবে না? যেই আপনি চিবিয়ে চিবিয়ে খাবার খাবেন, ঈশ্বর আমাদের মুখের মধ্যে অনেক লালা গ্রন্থি সৃষ্টি করেছে। যত লালা মিশবে খাবারের সঙ্গে, সেই খাবার তত তাড়াতাড়ি হজম হবে। আমাদের জিভের যে লালা আছে তার মধ্যে কি আছে? অ্যালকালাইন আছে। অ্যালকালাইন কি করে? অ্যালকালাইন দেখবেন এই যে মুখের লালা, এর মধ্যে অ্যালকালাইন আছে, পেটের মধ্যে অ্যাসিড উৎপন্ন হয়। সেই জন্য মুখের লালা যত পেটে পাঠাতে পারবেন, ডাইজেস্টিভ সিস্টেম তত ভালো হবে। এই জন্য যখন জল পান করবেন, অল্প জল মুখে নিয়ে একটুখানি মুখের ভিতরে ঘুরিয়ে তারপর পেটের ভেতরে পাঠাবেন। বারবার এই জিনিসগুলো জানলে আমাদের গ্যাসের সমস্যা হবে না। তাই খাবার আপনি চিবিয়ে, সন্তানদেরকেও শেখাবেন খাবার যেন তাড়াতাড়ি না খায়, ধীরে ধীরে খায়, চিবিয়ে চিবিয়ে পেটের মধ্যে যেন পাঠায়। রাত্রের আহার যতটা পারবেন তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন, সন্তানকে করানোর চেষ্টা করবেন। রাত্রের আহার মিনিমাম কটার সময় করা উচিত? পারলে 7টার সময় আহার করে নিলে ভালো হয়। আমাদের পক্ষে তা তো সম্ভব নয়। মিনিমাম 9টার মধ্যে আহার করে নেবেন। কেন 9টার মধ্যে আহার করব? কেন আমরা 9টার মধ্যে আহার করব? ভালো করে ভেবে দেখুন। সূর্য যতক্ষণ আকাশে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের হজম হতে সাহায্য করে সেই সূর্য। সেই জন্য জৈন ধর্ম অনুসারে সন্ধ্যাবেলার পর আর কোনো আহার করে না, জৈন ধর্ম অনুসারে। এই জন্য রাত্রের আহার সূর্য যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের হজম শক্তি ভালো হয়। যেই সূর্য অস্ত যাবে অমনি আমাদের হজম শক্তি কিন্তু দুর্বল হতে শুরু করে। আজকের দিনে আমরা বিয়ে বাড়িতে গিয়ে, আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত 11টা 12টার সময় খাচ্ছি। এটা কিন্তু কোনো মানুষের আহার না, এটা পশুর আহার। একে বলা হয় উল্লু। পেঁচার আর এক নাম হচ্ছে উল্লু। পেঁচাকে আর একটা কথা বলা হয় উল্লু। এই জন্য পেঁচা দেখবেন সারা রাত খায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে রাত্রের আহার যত তাড়াতাড়ি পাওয়া যায় করে নেন, যত তাড়াতাড়ি পাওয়া যায়। দরকার হলে রাত্রে 10টার মধ্যে শুয়ে পড়ে এইদিকে ভোর 4টের সময় উঠুন।
এইদিকে যেমন তাড়াতাড়ি শোবেন। আমাদের দিনে 6 ঘন্টার বেশি ঘুমানোর আমাদের পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে প্রয়োজন নেই 6 ঘন্টা। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমাদের ঘুমালেই যথেষ্ট। বাচ্চাদের ক্ষেত্রে 10 থেকে 11 ঘন্টা ঘুমানো দরকার, কারণ এই সময়টা তাদের ব্রেনের গঠন তৈরি হয়। এই সময়টা ব্রেনের গঠন তৈরি হয়। এই জন্য বাচ্চাদের খেয়াল রাখবেন মায়েরা, যেন অন্তত 8 থেকে 10 ঘন্টা ওরা ঘুমায়। মায়েদেরকে বলবো যারা গার্জেন আছে, আর 10 মিনিটের মধ্যে শেষ করি, মায়েদেরকে বলবো আপনাদের জন্য ঘুমানোর টাইম 6 ঘন্টা পর্যাপ্ত। 6 ঘন্টা। বাচ্চাদের জন্য খেয়াল রাখবেন 8 থেকে 10 ঘন্টা যেন তারা ঘুমায়। কেন ঘুমাবে? এই সময়টা তাদের ব্রেনের গঠন ঠিক হয়। তাই চলুন আজকে আমাদের খাবার খাওয়ার কিছু নিয়ম আমরা যতটা পারলাম শর্টকাটে, কারণ আর চেঁচাতে পারছি না, এত গলায় ব্যথা করে যাচ্ছে। 2-2.5 ঘন্টা ধরে সমানে এরাও চেঁচাচ্ছে, আমিও চেঁচাচ্ছি বলে এরাও শুনছে না, আমারও বলার সমস্যা হচ্ছে। এত ছোট ছোট বাচ্চাদের ট্যাগেল করা একটু মুশকিল, কারণ মুশকিল বলতে আমাদের নিজেদেরও স্কুল আছে, মাঝে মাঝে যেতে হয় জানি। এখানে যারা টিচার আছেন মানে গুরু আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। তারা কি কষ্টের সঙ্গে এটা মানে এটাকে ট্যাগেল করেন, সামলান, এটা আমি খুব ভালো করে জানি। সুতরাং আপনাদেরকেও যারা যারা এই স্কুলে আছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ বড়দেরকে পড়ানো, স্কুল কলেজে পড়ানো আর বাচ্চাদেরকে পড়ানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাচ্চাদেরকে পড়ানো আর বড়দেরকে পড়ানো আকাশ পাতাল পার্থক্য। কারণ এদেরকে প্রথমে এই যে স্কুলে এরা এখন পড়ছে মসরডা প্রাথমিক শিক্ষা নিকেতন, মসরডা শিক্ষা নিকেতন, এদের গুরু মশাইদের আমি টিচার বললে, টিচারের থেকে গুরু বললে শব্দটা ভালো হয়, আচার্যানি বললে ভালো হয়। গুরু মানে যে গুরু মানে হচ্ছে অন্ধকার থেকে রু মানে যে আলোর দিকে নিয়ে, তাকে গুরু বলা হয়। এই বয়সে ছেলেদেরকে তৈরি করা, এই বয়সে তাদেরকে হ্যাবিটটাকে তৈরি করা, এটা অত্যন্ত কঠিন কাজ। স্কুল কলেজে যাচ্ছে সেখানে তো আমরা রেডিমেড পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে এক নাগারে বসে থাকা এটা খুব দরকার। এবার আমি তোমাদের জন্য দুটো শ্লোক বলবো, ছাত্রছাত্রীদের কি করা উচিত কি করা উচিত না, দুটো শ্লোক বলবো, সবাই শুনবে তো। চলো আমার সঙ্গে সঙ্গে সবাই তোমরা বলবে। কাকো চেষ্টা ওয়াকধ্যানম সা নিদ্রা তথৈব চ अल्पाहारी गृहस्त्यागी शिक्षार्थी पंचलक्षणम। যারা যারা এখানে শিক্ষার্থী আছো আমারও অশেষ ভালোবাসা তোমাদের প্রতি। 5টা গুণ তোমাদের থাকা দরকার, শুনে নাও ভালো করে, এতক্ষণ শোনোনি ভালো কথা, এবার অন্তত নিজের ভালোর জন্য শুনে নাও। 5টা গুণ তোমাদের থাকা দরকার। কি কি গুণ থাকা দরকার? দেখো, যদি ছাত্রছাত্রী হতে চাও, ভবিষ্যতে যদি উঁচু জায়গায় উঠতে চাও, ভবিষ্যতে যদি তোমাদের বাবা মারা অনেক কষ্ট করে এখানে পড়াচ্ছে, এখানে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে হয়, তোমাদের ফ্রিতে কিন্তু এখানে পড়ানো হয় না। সুতরাং তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ। সুতরাং তোমাদের আচার আচরণ চরিত্র নির্মাণ করাটা গুরু মহাশয়দের হাতে অনেকটা। এই জন্য বলছে কি, দেখো তোমাদের কি কি গুণ থাকা দরকার। কাকো চেষ্টা, প্রথম সবার মধ্যে যে গুণ থাকা দরকার, কাকের মতো চেষ্টা থাকা দরকার। কেন? কাক দেখেছো ভোরে ভোরে উঠেই নিজের খাবার অন্বেষণের জন্য চলে যায়। কে কে দেখেছো? দেখেছো সকালেই দেখো কাকরা একদম কাক ভোর বলা হয়, একদম ভোরে উঠেই চলে যায়। তাহলে কাকো চেষ্টা, তোমাদের মধ্যে প্রথম যে গুণটা থাকবে সেটা হচ্ছে কাকো চেষ্টা, মনে থাকবে। কাকো চেষ্টা মনে থাকবে। বকধ্যানম, দ্বিতীয়ত হচ্ছে বকের মতো ধ্যান থাকবে। বকের হিন্দিতে বককে বলা হয় বগুলা। বক কিভাবে শিকার ধরে জানো? কি করে শিকার ধরে? দেখবে এক পা জলে দিয়ে আর এক পা রেডি থাকে, মাছ দেখা মাত্রই প্রহার করে। তোমাদের মনঃসংযম এখন এই রকম ভাবে তৈরি হবে। সেই জন্য কোনো কাজে যদি তোমরা স্থির থাকতে না পারো তাহলে ভবিষ্যতে উঁচু জায়গায় উঠতে পারবে না। এই জন্য মন বড্ড চঞ্চল, মনকে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা বকের মতো তৈরি করো। তাহলে কাকো চেষ্টা বকধ্যানম সা নিদ্রা তথৈব চ। সা মানে সংস্কৃততে কুকুরকে বোঝায়। এই সময় যারা আরেকটু বড় হবে তখন তোমাদের কুকুরের মতো নিদ্রা হওয়া উচিত।
কুকুরের মতো নিদ্রা মানে কি রকম নিদ্রা, মানে সেই ঘুমোলাম তো ঘুমিয়েই গেলাম এমন না, প্রয়োজনে যতক্ষণ দরকার ঘুমিয়ে তাড়াতাড়ি যেন উঠে পড়তে পারে। তাহলে কাকো চেষ্টা বকর ধ্যানম সা নিদ্রা ততই বছর অল্পাহারি। ছাত্রছাত্রীদের সব থেকে বড় গুণ হওয়া দরকার এই সময় বেশি ভোজন করবে না। কেন? বেশি ভোজন করলে তোমার পড়াশোনাতে মন লাগবে না আর গৃহস্থ থাকবে। চলো আর একটা যে গুণগুলো, যে খারাপ গুণগুলো তোমাদের থাকা উচিত না, কামম ক্রোধম তথা লোভম স্বাদম শৃঙ্গার। সবাই একবার বলো, কামম ক্রোধম তথা লোভম স্বাদম শৃঙ্গার কৌতুকী অতি নিদ্রা অতি সেবা শিক্ষার্থী অষ্টবর্জয়ের। তাহলে যদি শিক্ষার্থী হতে যাও তাহলে এই 8টা জিনিস থেকে দূরে থাকতে হবে। কি কি? কামম অর্থাৎ কামনা, ক্রোধম ক্রোধ, লোভ কাম ক্রোধ লোভ, কামম ক্রোধম তথা লোভম স্বাদম তাদের জন্য খেয়ে যাচ্ছ এই অভ্যাস ত্যাগ করতে হবে। শৃঙ্গার অর্থাৎ বেশি সাজার অভ্যাস ত্যাগ করতে হবে। কৌতুকী অন্যকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করার অভ্যাস ত্যাগ করতে হবে। অতি নিদ্রা অতিরিক্ত ঘুমানো, অতি সেবা পরের কাছ থেকে সেবা পাবো এই মনোভাব দূর করতে হবে। এই যদি তোমরা করতে পারো তাহলে জীবনে একদিন উঁচু জায়গায় উঠতে পারবে। তো চলো সবাই আজকে বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে সবাই শেষ করবো। চলো সবাই বসে যাও, চলো সবাই বসে যাও, চলো সবাই বসে যাও মেরুদণ্ড সোজা করে। চলো মেরুদণ্ড সোজা করে সবাই হাত নামাও, মেরুদণ্ড সোজা করে বসে যাও। এখানে অন্তত যারা বসে আছি গার্জিয়ান থেকে স্টুডেন্ট থেকে সবাই আমরা বৃহদারণ্যকের মন্ত্র উচ্চারণ করবো আজ, ঠিক আছে? আমি এক লাইন করে বলবো, এরপর তোমরা উচ্চারণ করবে, ঠিক আছে? সবাই রেডি? চলো সবাই আগে মেরুদণ্ড সোজা করে বসো। বাড়িতে মেরুদণ্ড সোজা করে বসার অভ্যাস করবে। এই জন্য বললাম খারাপ অভ্যাস তাড়াতাড়ি হয়ে যায়, ভালো অভ্যাস করতে সময় লাগে। ভালো করে বসার অভ্যাস, সকাল সকাল ওঠার অভ্যাস, খাবার চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস, জল ধীরে ধীরে পান করার অভ্যাস, অন্যের সম্বন্ধে খারাপ কথা না বলার অভ্যাস, এইগুলোকে অভ্যাস করতে হয় জীবনে আমাদের, ঠিক আছে? সবাই চলো বৃহদারণ্যক মন্ত্র আমরা উচ্চারণ করবো। এই আসতে আমার দিকে তাকাও সবাই। असतो मा सद्गमया। সবাই আরেকবার শুনে নেবে ভালো করে। শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया आवीर आवीर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। যে মন্ত্রটা তোমরা শুনলে সেটা বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র। সেখানে কি বলা হচ্ছে এই মন্ত্রটাতে? অসত মা সদ্গময়, আমরা যেন সবাই অসৎ পথ থেকে সৎ পথের দিকে যেতে পারি। তামাসো মা জ্যোতির্গময়, আমরা যেন তামস মানে অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি। একটা পতঙ্গ ও অন্ধকার থেকে আলোর দিকে ছুটে যায়, কিন্তু আজকের মানুষ আলো থেকে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। তাদের চরিত্র নিচের দিকে নামিয়ে ফেলছে, আচরণ নিচের দিকে নামিয়ে ফেলছে, মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। আমরা যেন এরকম না হয়, ঠিক আছে? তো আবির্ময়দি এইরকমভাবে হে ঈশ্বর আমাদের মধ্যে যেন জ্ঞানের আবির্ভাব হবে। সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুস্থ থাক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই সবার ভালো চায়। আমরা যেন কেউ কারোর যেন ক্ষতি না চায়। কারণ যদি তুমি তোমার ক্ষতি চাও তাহলে
যদি তুমি অন্যের ক্ষতি চাও তাহলে তুমি অ্যাকচুয়ালি তোমার নিজের ক্ষতি চাইছো, ঠিক আছে? যদি তুমি কারোর ক্ষতি চাও তাহলে তুমি নিজের ক্ষতি করতে চাইছো। এই জন্য আমাদের বৃহদারণ্যক উপনিষদের মন্ত্রে বলা হচ্ছে আমরা যেন কেউ কারোর ক্ষতি না চাই, সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, সবার উন্নতি হোক, সমাজ এগিয়ে চলুক, দেশ এগিয়ে চলুক। তাহলে চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলবো আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। যারা গুরু মহাশয় আছে এখানে তাদেরকে বলবো আপনারাও সবাই ভালো থাকুন, আপনারাও সবাই সুস্থ থাকুন। যারা এখানে যে কাজের সঙ্গে যুক্ত আছেন এই স্কুলের সবাইকে আমি নতমস্তকে প্রণাম করে বলবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সন্তানকে ভালো শিক্ষা দেন, ভালো সংস্কার দেন। আমাদের এই সন্তানরাই যেন একদিন উঁচু জায়গায় উঠতে পারে, সমাজকে যেন আলোর দিশা দেখাতে পারে। তাই চলুন আজকে এখানে আমরা শেষ করব। আবারও জানাই সেই ঈশ্বরের কাছে আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আগে চাপে না কিন্তু আমি আগে